সবাইকে শুভ সকাল। সঙ্গে খুব আনন্দিত জয়গুরু শৈলেন সুরভির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন কটা বাজে ঠিক দেখে নিই, 6টা 8। তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর কর্তামশাই ছেলেকে দিয়ে আসতে গেল, রেডি করে দিয়েছিলাম। আর আমি আনতে যাবো যখন দেখতেই পাবে তোমরা। তা উঠে পড়েছি, বৃষ্টিও হয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে জল টল তোলা, জলে একটু পরে এসে যাবে, একটু পরে মানে তো 6:30 6:30টার সময় জল চলে আসবে। ততক্ষণ এইসব ঘরের বিছানাগুলো তুলিয়ে করি, কোনো কাচাকুচির আছে, দেখা যাক কী করা যায়। না মাছ নেবই না, মাছ খাবো না, মাছ। তো এই যে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ, এই যে দেখো গামলায় দুধ দিয়ে গেছে কর্তামশাই। আর এই যে বাসন মাজবো, গ্যাসের উপরও সব বাসন সাজানো। দেখো গ্যাসের অবস্থা দেখতে পাচ্ছ, ডাল পড়েছে কালকের। কাল যে ডালটা কড়া থেকে ঢালতে গেছিলাম না, ওখানে পড়ে গেছে। আজকে সব মাজা ঘষা করবো। আজকে একটু করে রাখলে একটু হালকা হবে, তো এইবেলা একটু করবো। বিকেলবেলা একটু করে রাখলে হালকা মতন হয়। জল তুলতে বেরোবো। এইখানে দেখো জামা কাপড় জড়ো করা। আরও দেখাচ্ছি, দেখো চেয়ারে। ঘরে না ঢোকালে তোমরা বুঝতে পারবে না, ঘরটার ভেতরে অন্ধকার, লাইট জ্বলছে না। দেখো এখানেও কতগুলো জামা কাপড় জড়ো করা, সব কাচবো। লাইটটা বন্ধ করে দিলাম, মেয়েটা শুয়ে আছে তো। লাইটটা না বন্ধ করে না, প্রচণ্ড গরম পড়েছে তো তোমরা জানো। তো প্রচণ্ড গরম পড়েছে তোমরা জানো। তো জামা কাপড় ভেজাবো, জলটা খুব বেশি লাগবে না, তবু জামা কাপড় কাচবো। আর বেজে গেছে অনেকটা, বেলাই হয়েছে মোটামুটি। এখন বাজে 8:16, তা মোটামুটি অনেকটা বেলাই হয়েছে। আমি কলটা খুলে গামলাটা বসাই, কাঁচা টাচাগুলো ভিজিয়ে কাচি। আর যেরকম ইঁদুর সেরকম বিড়াল জ্বালাচ্ছে। বিড়াল সিঁড়ির ওপর দিয়ে লেবে এসে গায়ের উপরে লাফিয়ে পড়ছে। এই কি পায়ের উপরে কম্বলটা পড়েছিল, চাপা তো দেওয়া যায় না, প্রচণ্ড গরম। আমি চাপাচুপি দিয়ে শুতে পারি না, সত্যি কথা, যেটা তোমরা দেখেইছো। আমি খোলামেলা সবসময় কেমনভাবে বসা, কেমনভাবে শোয়া আমার দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার ওই জন্য কোথাও গেলে ভীষণ ভীষণ অসুবিধা হয়, সত্যি কথা যেটা। আমার খুবই অসুবিধা হয় কোথাও গেলে। যার জন্যে মানে আমি কি নিজের মায়ের বাড়ি গিয়েও আমি শান্তিতে থাকতে পারি না, আমার প্রচণ্ড অসুবিধা হয় নিজের বাড়িতে আমার যেটা। আর আমি কোথাও গিয়েও সত্যি কথা আমার মানে কাপড় পরে থাকতে আমার খুব কষ্ট হয়। দেশে বাড়ি গিয়েও দেখেছো আমি কাপড় পরি না, আমি নাইটি পরে দোকানে চলে যাই। মানে হাটে না গেলে নয়, অনেক ক্ষেত্রে কী হয়, নাইটির উপরেই আমি কাপড় পরে চলে যাই হাটে, যদি খুব ইমার্জেন্সি থাকে, যেটা আনতেই হবে, কাউকে পাচ্ছি না একান্ত তখন, বা ওই জিনিসটা আমাকেই আনতে হবে, এরকম হলে তখন আমি নাইটির উপরে শাড়িটা পরে চলে যাই। তা না হলে আমি শাড়িতে একদম পুরো পছন্দই করি না শাড়ি পরা, সত্যি কথা যেটা। আর এখানে তো চুড়িদার সবই পরি, তোমরা দেখেছো। স্কুলে যাই, যেখানে যাই আমি চুড়িদার পরেই যাই। কুর্তি, লেগিংস, পাটিয়ালা প্যান্ট এইসবই পরি আমি। শাড়ির পাট তো তুলেই দিয়েছি, সত্যি কথা যেটা। তো শাড়ি পাট বলতে কি, কোনো কিছু ওকেশনে একটু আধটা শাড়ি পরতে হয়, তো প্রচণ্ড কষ্ট হয়। ক্ষণের জন্য পরে এসে মানে খুলে দিতে পারলেই বাঁচি, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড কষ্ট হয়, বিশ্বাস করো তোমরা। তো প্রথম যখন আমি মানে শর্ট ভিডিওগুলো করছিলাম, শাড়ি পরছিলাম, তখন আমি শাড়ি পরছিলাম, তো ওই মানে যা একটুখানি পরে খুলে ফেলছিলাম। আর এখন তো দেখতে পাচ্ছ নাইটি পরেই শর্ট ভিডিও করছি, মানে আমি শাড়িও পরি না আর কোনো। আর মানে সাজগোজ করতে ভালোবাসি, কিন্তু শাড়ি পরতে ভালোবাসি না, সত্যি কথা, বিশ্বাস করতে। তো মানে সাজগোজ করতে খুবই ভালোবাসি আমি, সত্যি কথা। আগা করে আমি একটু সাজতে ভীষণ ভালোবাসি।
ভীষণ ভালোবাসি আমি আগাগোড়ায় একটু সাজতে আমি, কিন্তু শাড়ি পরাটা, এই যে মাছ এসেছে, মাছ সবজি আমাদের পাড়াইতে মানে মোটামুটি সকাল থেকে এখন এই 7টা বাজবে, আর এখন বেলা 2টো অবধি যে কত মাছওয়ালা আসবে সে মানে ধারণা করা যাবে না। খুব ভুল ভবিষ্যতে মাছ খুব কম ঢোকে, কিন্তু এই সকালবেলা 7টা বাজবে কতগুলো মাছওয়ালা ঢুকবে, তা মানে অলরেডি হয়ে গেছে 4টে মাছ ঢোকা হয়ে গেছে অলরেডি। সবজি টবজি মাংস বলো আমাদের কোথাও যেতে লাগে না, মানে ঘরের কাছেই সব পেয়ে যাই। ওই জন্য বাজারে যে কবে বাজার করতে গেছি বলতে পারবো না, মানে আমি হাতে গুনে বলতে পারবো না যে আমি কবে বাজারে গেছি, আমার মনেই পড়ছে না যে আমি কবে বাজার করতে গেছি, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো। বাজারে তো যাওয়াই হয় না, আর যদি যাওয়া হয় একান্ত হয়তো মানে একটু নেল পালিশ কিনতে গেলাম, তাও মুটের ওপরে যখনই যাই 4টে 5টা করে নেল পালিশ নিয়েই নিই। যার জন্য সত্যি কথা আমি খুব দামি নেল পালিশ মানে ইউজ করি না, না দামি নেল পালিশটা আমি, হ্যাঁ, তো আমি কম দামেরটাই করি, কেননা অনেকগুলো করে যত নিয়ে নিই, একটা উঠে গেলে আর একটা অসুবিধা হবে না, যার জন্য আমি কম দামেরটাই। তো এই রকম, তো নেল পালিশটা আলতাটা আমার বিয়ের আগে থেকেই আমার এটা একটা নেশা, আলতা নেল পালিশ পরবো, নূপুর পরবো, আঙট পরবো, এটা আমার আগাগোড়াই আমার এই মানে এটা ছিল। তো এখনও আমি নেল পালিশ আঙট সবসময় পরে থাকি দেখেছো, আর পায়ে সরু নূপুর হলেও আমার পায়ে রয়েছে, আর নেল পালিশ। তো আলতাটা এখন পরা তুলে দিয়েছি, কেন প্রচণ্ড পা ফাটে আলতা পরলে, আগে ফাটতো না। এই যেই থেকে আমাদের এই যে ঢালাই পড়েছে, ঢালাইতে খুবই খাটাখাটনি হয়েছে, সিমেন্ট বালিতে মানে মিস্ত্রিদেরকে একটু হেল্প করতাম, তারপরে হচ্ছে জল তোলা, তখন আমার ছেলেটা অনেকটাই ছোটো, হ্যাঁ, তখন আমার ছেলের বয়স হয়ে যাবে 3 মাস। তো যে মানে ছাদের উপরে ছিলাম না, প্রচণ্ড ঝড়ঝাপটা আমার ছেলের ওপর দিয়ে গেছে, তো খুব সহ্য করি আমার ছেলে, সত্যি কথা, মানে আমি ছেলে বলে না, আমার সত্যি আমার 3টে সন্তানকে না আমি খুব গর্ব করতে, মানে সন্তান আমার। তো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, কি জানি না, আমাদের এখানে পাড়াতে মানে ওদের খুব নাম আছে, প্রচণ্ড নাম আছে ওদের, যে সুরভি তোর ছেলে মেয়ের মতন ছেলে মেয়ে হয় না। আমি 8 বছর ভাড়া বাড়িতে ছিলাম, 8 বছর ভাড়া বাড়িতে মধ্যে ওদেরকে খুব আটকায় মানুষ করেছি, হ্যাঁ, মানে ভাড়া বাড়ি মানেই জানো তো, যে যার সে তার মতন ফ্ল্যাটের মতন, কেউ কারোর সঙ্গে অত না। তো ওদেরকে আমি বাজারে যেতাম, যেখানে যেতাম তখন আমি ঠাকুরপুকুরে যেখানেই যাই বাজারে হাটে, ওদেরকে ঘরে 2 বোনকে রেখে দিয়ে আর চলে যেতাম, মানে 2টো বালতি দিয়ে যেতাম, একটা টয়লেটের জন্য আর একটা পটির জন্য দিয়ে যেতাম। তো বলতাম তোমাদের যদি টয়লেট পটি পায় তোমরা এর মধ্যেই করবে, এরকম একটা ব্যাপার। তো এসে দেখতাম করতো না, যেটা সত্যি কথা, এসে দেখতাম করতো না, মানে একটা বাইরে করা অভ্যাস তাদের, বালতি থেকে হয় কি। তো আমি দরজা আটকে তালা বাইরে দিয়ে তালা মেরে দিয়েই চলে যেতাম, ওটা তো অনেকটা ছোটো, তালা মেরে দিয়ে কার ভরসায় রেখে দিয়ে যাবো বলো, হ্যাঁ, কারোর ভরসা রাখতে পারতাম না গো। তাই একবার জানো তো আমার বড় মেয়েটাকে, তাহলে শোনো তোমরা, বলতে বলতে অনেকটা কথাই বলে ফেলছি। একবার যখন আমার বড় মেয়েটা অনেকটাই ছোট, তখন আমি আমার ছোটো মেয়েকে দোল্লায় দিয়ে আর আমি বাজারে যাই, হ্যাঁ, ঠাকুরপুকুর বাজারে। তো আমাদের বাড়িওয়ালিকে বলে গেছিলাম, দিদি মেয়েটাকে রেখে দিয়ে গেলাম, একটু লক্ষ্য রেখো। সেই তোমাদের বলেছিলাম মনে আছে, ওটা হচ্ছে আমার যে বান্ধবীটা আসছিলো তার মাসির বাড়ি ভাড়া ছিলাম, ওটা ওখানটায় ছিলাম তোমার পঞ্চাননতলা। তা বলতে বলছি দিদি মেয়েটাকে দেখো, তো যেদিক দিয়ে যাই ঠাকুরপুকুরেই বাজার করতাম আর কিছু কিনে বলতে, তারপর বলে আর চলে গেছিলাম। এসে দেখছি আমার মেয়ে সেই বটিটা এখনও খোলা আছে, ডাবটা ভেঙে গেছে, প্রচণ্ড বটিটায় ধার। আমি না বটিটা না উপরে পাঁচিলে তুলে রেখে দিয়ে যেতাম, তা সেই বটিটা হয়েছে কি, আমি না ভুলে তাড়াহুড়ো করে রেখে দিয়ে চলে গেছিলাম স্টোভের নিচে, তখন স্টোভ ছিল, হ্যাঁ, স্টোভের নিচে রেখে দিয়ে চলে যাই। তা আদা, পুরাতন আদা সেই চুঁজ হয়ে যায় না, কাটতে গিয়ে মেয়ের আমার এখান দিয়ে হাত কেটে গেছে, এখনও হালকা ধরনের দাগ আছে আমার মেয়ের। দেখছি বাজার দিয়ে এসেছি যখন, দেখছি সারা গলিটায় রক্ত পড়ে আছে, ফোটা 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 ফোটা। বাবা কাদের মাছের প্যাকেট নিয়ে চলে গেছে মনে হয় বিড়াল, এই ভেবেছি জানো তো বন্ধুরা,
কপালের টিপটা এইভাবে হয়ে গেছে। তা ভেবেছি এটা। তারপরে আমি ঘরে ঢুকে দেখছি মানে একটা ছোট্ট কাশি আছে, তোমাদের কাশিটা কোথায় দেখাচ্ছি, কাশিটা আছে ফ্রিজে কিছু চাপা দিয়ে রেখেছি এখন, ঠিক মানে কাশিটা না মানে একটু চাকাও না, ঠিক কানা মতন কাশিটা। তো যাই হোক, তোমাদের দেখাতে পারলাম না কাশিটা। তো ওই কাশিটা দেখছি যে ওই কাশিটা দেখছি রক্ত মানে জলের মধ্যে, কাশির মধ্যে জল দিয়ে আরও হাত চুবিয়েছে। তো সেই রক্ত জলটা পুরো লাল টকটক করছে। আর আমি তো দেখে বাজারের ব্যাগ দুটো রেখে দিয়ে মাথা খারাপ হয়ে গেছে আমার, পাগল হয়ে যাচ্ছে। কী করবো আমার মেয়েকে নিয়ে, আমি দিশা খুঁজে পাচ্ছি না। কর্তামশাই তো ঘরে নেই, কর্তামশাই তো সকালবেলায় ও 5টার সময় বেরিয়ে যেত, ভোরবেলা ভোর 5টায় বেরোতো, ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে ঘরে ঢুকে যেত। 12টার মধ্যে মোট কথা তখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। 3টের সময় চা খাওয়া হতো, ভাবতে পারছো? তখন 3টের সময় চা খেয়ে কর্তামশাই বেরিয়ে যেত। তো আমি 2বার 3বার ভাত খেতাম তখন, সত্যি কথা। মানে সকালবেলা যা রুটি টুটি থাকতো খাওয়া হতো, রাত্রিরে রুটি হতো। তারপরে খেয়ে দিয়ে আবার কাজ বাজ করতে করতেই আমি খেতাম, মোট কথা। এক কাজ করছি একদিকে খাচ্ছি, এই না যে কাজ সেরে বসে ধীরে সুস্থে খাবো, ওই সব করতাম না, কারণ আমার 2টো বাচ্চা। হ্যাঁ, তা বলতে পারে খেতে খেতেই কাজ করতাম। ওই ছিঁড়ে মুখে ঢুকাচ্ছি, ছুটে ছুটে এই আবার কাজ করছি, আবার এসে খাচ্ছি, আবার কাজ করছি। এরকমও হয়েছে আমার। বাসন মাজছি সেখানেই আমি খাবার নিয়ে বসেছি, বাসন মাঝে মাঝে হাতটা ধুয়ে নিয়ে আবার রুটি ছিঁড়ে নিয়ে মুখে ঢুকিয়ে আবার ফের মাজছি, এরকমও গেছে কিন্তু। তো যাই হোক, ওরকম হওয়ার পরে মেয়ের দেখছি হাতটা পুরো কেটে। এবার আমি কি করব, চিল্লামিল্লি শুরু করে দিয়েছি, বাবা কী করবো, আমি কী করবো। তখন কি করব, সামনে দরগাতলা বলে একটা জায়গা মানে ওই যে মানে জায়গাটা ছিলাম যে বললাম না তোমাদের, যে মুসলিম এলাকা ছিল, তো ওই জায়গাটা হচ্ছে দরগাতলা। তো ওখানে সব মানে ওষুধ দোকানটায় নিয়ে গেছি। নিয়ে যেতে উনি বলছে, তো ওই তো কচি চামড়া সেলাইও করবে না, তুমি এক কাজ করো হসপিটালে নিয়ে চলে যাও। আমি না একা দিশা খুঁজে পাচ্ছি না যে কী করবো। ভয়েতে মানে আমি থতমত খাচ্ছি, আমার হাত অলরেডি থরথর করছে। তখন আমি কী করলাম, পাশে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, হ্যাঁ, ওনার কাছে নিয়ে আমি ছোটো ছোটো কাঁদতে কাঁদতে ওনার কেবিনে ঢুকে গেছি। ওনার কেবিনে ঢুকে যাওয়াতে বলছি, আল্লাহ তো আমার মেয়ের হাতটা দেখো না কেটে গেছে, মানে খুব কান্নাকাটি। তখন আমি এত মোটা সোটা ছিলাম না, আমি রোগা পাতলা ছিলাম। তো মাঝে আরও মোটা হয়ে গেছিলাম, মানে ভাবতে মানে ঘাড়ে করতাম। তো যাই হোক, বলতে বলতে মেয়ের কথাটা, এইবারে মেয়ের হাতটায় দিল কি, ওনাদের কাছে যে গুঁড়ো পাউডারগুলো থাকে না, ওর মধ্যে কী ওষুধ ওনারা মিশিয়ে, লিকুইড ওষুধ মিশিয়ে ওখানটায় দিয়ে ভালো করে বেঁধে দিল। 4-5টা পুড়িয়া দিল, ওর গালেতে ওষুধ দিল, দিয়ে বললো এই ওষুধগুলো খাইয়ে দেবে, দিলে দেখবে তোমার মেয়ে ঠিক হয়ে যাবে। একটু টাইম লাগবে, ঠিক হয়ে যাবে, বেশি দিন লাগবে না, 1 সপ্তাহের মধ্যে দেখবে তোমার মেয়ের হাত একদম ঠিক হয়ে যাবে। তা আমি আবার ওই হাতটায় না জল টল সেইভাবে লাগাতাম না। আর পাশেই তো মানে আমাদের যেরকম ঘর থেকে বেরিয়ে রাস্তা, ওরকম রাস্তার সামনেই ছিল ওষুধ দোকানটা, মানে ডাক্তার বসতো। পয়সাও সে সময় কাছে নিয়ে যাই না, ওকে নিয়ে গিয়ে আবার ফের পয়সা দিয়ে তারপরে ঘরে গেলাম, মানে এসে টাকা দিলাম। তখনই আমার কর্তামশাই ভ্যানটা রাখতো। তো সারা মানে তখন মানে বলে না সেরকম, নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল, সেরকম একটা ব্যাপার থাকে। তো যে বাড়ি ভাড়া ছিলাম সে বাড়ির লোক না যত গুরুত্ব দিয়েছে, সেখানে পাড়ার লোক পরে মানে মেলার মতন হয়ে গেছে, এইরকম একটা ব্যাপার। তা হওয়ার পরে মেয়ের হাতটা আমার ঠিক হয়ে যায়, মেয়ের হাতটা ঠিক হয়ে যায়। ওটা আমার একটা বড় শিক্ষা বটি থেকে। তো যার জন্য এখন আমার নাতি হয়েছে না, সারাক্ষণ আমি ফোন করে করে এই কারণেই বলি। আর এই যে এখন আমি যে ফোন ঘাটি, ফোনেতে আমি এটা ওটা ভিডিও দেখলে না বাচ্চাদের, আমার মনটা না মানে এত জোরে লাগে বলতে তোমাদের কী বলবো। যার জন্য আমি আমার মেয়েকে ফোন করে করে সারাক্ষণ, মাঝে করে তো যোগাযোগ ছিল না তোমরা জানো। তো আমার এই ছোটো মেয়ের পক্ষেও একটা গেছে, মানে বিশাল বড় ঝড় গেছে, ছোটো মেয়ের দিক দিয়েও বিশাল বড় একটা ঝড় গেছে ওই বাড়িতেই, ওই সেম বাড়িতে। তারপরে দেখছি একটার পর একটা মানে ধাক্কা, পিছনে তো মানে গোস ধোয়া জল ফেলতো, ওই রকম নানান রকমের মানে ছিল। তার সেই কারণে আমি ঘরটা ছেড়ে দিলাম। তারপর জলও ঢুকতো, ওই ঘরটা প্রচণ্ড জল ঢুকতো, মাটির ঘর ছিল, কাদা কাদা হয়ে যেত। নানান শত ভেবে চিন্তা ভাবনা করে ঘরটা ছেড়ে দিলাম। মাটির ঘরে দুটোতে গেছিলাম, দুটো মাটির ঘরে ছিলাম।
তারপর আর মাটির ঘর সেরকমভাবে তো মানে এখন তো মাটির ঘরই উঠে গেছে, মানে মেঝেটা মাটির ছিল আর সাইডগুলো দরমা দেওয়া ছিল। তো সেই থেকেই আমার ওই বান্ধবীর সঙ্গে মানে আমার বাড়ি ওই বঞ্ঝিও না, সেই থেকে ওর সঙ্গে এগিয়ে গেল। আমরা দুজনে একসঙ্গে বাজারে যাওয়া বা যে কোনো কিছু একসঙ্গে, একটু কলে যাচ্ছি মেয়েটাকে ওর কাছে রেখে দিয়ে গেলাম এইরকম, বা একটু বাজারে যাচ্ছি মেয়েটাকে রেখে দিয়ে গেলাম। আর সত্যি কথা যেটা ভরসাটাও খুব কমই পেতাম, যে থেকে মেয়েটার হাত কেটে গেছিলো সেই থেকে খুব ভরসাটাও কম পেতাম। তো এরকম একটা ব্যাপার, তাই মেয়ে দুটোকে আমি মানে আটকা ঘরে মানুষ করেছি না, প্রচণ্ড প্রচণ্ড মানে এতে বন্ধুরা তোমাদের কী বলবো, আমার পাশে কেউ ছিল না গো, আমার পাশে ছিল না কেউ। হ্যাঁ হয়তো আমার মা সাহায্য করেছে, আমার মা আমাকে দেওয়া থোয়া করেছে, কিন্তু আমার মেয়েদেরকে দেখার মতন কেউ আর ছিল না গো। আমার মেয়ে দুটোকে আমি প্রচণ্ড কষ্টই মানুষ করেছি গো। হ্যাঁ মানে একটা পাড়াইতে যেরকম সবাই, এখানে যেরকম আমার ছেলে বা কোনো কিছু হলে বাইরের লোক না থাকলেও বাইরের লোক মানে ঝাঁপিয়ে পড়বে, কোনো কিছু হলে বাইরের লোকই ছুটে নিয়ে চলে যাবে, ভাড়া বাড়িতে তো হয় না গো, জানো তো। তো সেরকম প্রচণ্ড কষ্ট করে মানুষ করেছে আমার মেয়ে দুটোকে, জানো তো। তো এইরকম একটা ব্যাপার ছিল, মানে কী বলবো, ওইসব দিনগুলো ভাবলে পারে না ভেতরটা খুব মোচড় দিয়ে ওঠে যে এমন দিন গেছে। আর আমার মেয়ের উপর দিয়ে যে একটা দুটো জলের ফাঁড়া গেছে, তার জন্য না আমি না খুব সারাক্ষণ ওকে নিয়ে খুব চিন্তাতেও থাকি, আমি সাঁতারও জানে না। আর এখন আমার নাতিটা সবে এক পাক খেলতে শিখেছে, তো খুব চিন্তায় থাকি জানো তো সারাক্ষণ। আর মানে সংসার থাকলে তো ঠোকরা মুখে ঝগড়া মারপিট অনেক কিছুই হবে, তবুও মায়ের মন তো বলো, মায়ের মন তো, ওই জন্য যতই ইচ্ছেই বলুক যে না তুই গুরুত্ব দিবি না, ওকে ওর মতন ছেড়ে দে, বড় হয়ে গেছে, ও নিজের সংসার হয়ে গেছে, সব কিছু ছেড়ে দিয়েছি। এখন তো অতটা মানে কেয়ারও করি না, তবুও যেন মায়ের মন না একটু ভালো কিছু খেলে বা কিছু করলে, এতটাই দূরে তো কিছু দিতে পারি না গো যে ওকে। আর সেই থেকে মানে ওরকম একটা মানে কী বলবো, এর একটা অত বড় ঝামেলা থেকে একটা হয়েছে না, সেই দিকে আমি আরোই বেশি। আর ওদের বাড়ির প্রতি আমার যেন কোনো টান নেই, আগে যে যেতাম ছুটে ছুটে থাকা করা, আমার যেন ওদের বাড়ির প্রতি কোনো টান নেই, বিশ্বাস করো তোমরা। মানে ওদের বাড়ি যাই বা কিছু, ওদের বাড়ির প্রতি আমার কোনো টান নেই গো। মানে কেমন একটা যে এই যে কালী পুজোয় গেলাম ওদের বাড়িতে যাওয়া করা, আমার ওদের বাড়ির প্রতি কোনো টান নেই। মেয়ে হয়তো টানতে টানতে নিয়ে গেছিলো ওদের বাড়িতে আমাকে, ঠিক কথা, কিন্তু ওদের বাড়িতে গিয়ে আমি বসিনি, বিশ্বাস করো তোমরা। ওদের বাড়ির প্রতি আমার টান নেই, কেননা মানে এমন এমন ব্যবহার করেছে না, এমন এমন কথাবার্তা বলেছে না, তার জন্য না ভেতরটা তো, হ্যাঁ হয়তো একসময় খুব মিল হয়ে যাবে, খুব কথা বলবো, কিন্তু ওই জিনিসগুলো তো ভুলতে পারবো না বলো, ওই জিনিসগুলো তো ভেতরে থেকেই যাবে। তার জন্য না মানে করতে পারি না, ভরসা করতে পারি না, খুব মানে একদম ভরসা করতে পারি না, বিশ্বাস করো তোমরা। একটু মানে আগে যেরকম করে মানে একটা নিজের মতন করে যে হতো সেই জিনিসটা, আমি আমার মেয়ের বাড়িতে কাউকে ধরি না, হাঁড়ি করা থাকলে ঠোকাঠুকি লাগবেই, ধরি না। আমি ওর শ্বশুর শাশুড়িকে ওরা ছোটো বড়ো কথা বলুক যাই বলুক, ওদেরকে আমি ধরি না। এমনকি আমার মেয়ের ননদ নন্দাই দেওর কারককে ধরি না, আশেপাশে জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি খুড়ো শাশুড়ি খাঁড়া শাশুড়ি যতই যাই থাকুক, হ্যাঁ ও ডাঁটা লাটা পাটা ঝাঁটা ঝাড়াই যাই থাকুক, আমি কারককেই ধরি না। হ্যাঁ একমাত্র আমি আমার জামাই যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, আমি এইটুকুনি মানি। তো ওরা যতই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, ওদের সঙ্গে কম বেশি আমি হয়তো কথা বললাম, হৃদয়তে গাঁথাই থাকবে, কিন্তু ওদের বাড়ি যেতে গেলে না, সত্যি কথা বলছি বিশ্বাস করো,
হয়তো এই কথাগুলো বলছি আমার জামাই হয়তো শুনবে বা মনে মনে করবে যে আমার শাশুড়ি কতটা পরিমাণে খারাপ বা কতটা কী, হয়তো শুনবে বা বলবে বা পাড়া প্রতিবেশী বলবে। কিন্তু তোমরা বিশ্বাস করো, ও কষ্ট মানে ও ই করলেও আমার যেন অতটা লাগে না। ও যেসব ব্যবহারগুলো আমার সাথে করেছে না, মানে জামাই ষষ্ঠীতে গিয়েও যা ব্যবহার করেছে আমার কাকি জেঠিরা সবাই দেখেছে। আমাদের ভিডিও যদি করে দেখাতাম না ওই জায়গাটা, তোমরা নিজেরাও ভাবতে যে দুদিনের জন্য ষষ্ঠীতে গেছে, ওই জায়গাটাতে গিয়েও যা ব্যবহার করেছে। স্বামী স্ত্রী ঠিক আছে মানলাম, কিন্তু স্বামী স্ত্রীর জিনিসটা বাইরে কেন বেরোলো? জিনিসটা বাইরে বেরোলো কেন? আর তোমরা কুটুম বাড়ি গেছো, কোনো একটা আত্মীয়র বাড়ি গিয়ে ওইভাবে কেউ বিহেভ করে না, মানে এতটাই খারাপ বিহেভ। দুজনকেই বলছি। আমি একটা কথা, আমার মেয়ে বলেও লাড না, জামাই বলেও লাড না। জামাইকে আমি যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট ভালোবাসি, কিন্তু ওর ব্যবহারগুলো আমি ভালোবাসি না, যেটা সত্যি কথা। মেয়েকে আমি যথেষ্ট ভালোবাসি, কিন্তু ওর বিহেভগুলো আমি ভালোবাসি না। সেটা আমার মেয়ে হোক বা আমার জামাই হোক বা যতই মানে অন্যায়ের সঙ্গে আমি একদম আপোষ করতে পারবো না। যে অন্যায়কে সহ্য করা, অন্যায়কে মানে প্রতিবাদ করা, ওসব আমার দ্বারা হবে না। তো অনেক ক্ষেত্রে কি হয় না, সত্যি কথা যেটা, চুপচাপ দেখি, বলি না কিছু। এখন এই জিনিসটা আগে না ঝাঁপিয়ে করতাম, আপত্তি করতাম, মানে অনেক কিছুতে কারোর কিছু, কিন্তু এখন না চুপ করে সরে যায়। খারাপ যখন খারাপ হয়, খারাপ জিনিস সাইড হয়ে যাওয়াই ভালো। তোমরা কি বলো? তো এখনও আমার আর একখানা জামাই হতে বাকি আছে, জানি না, খুব দুশ্চিন্তাই থাকি যে এ কেমন হবে, একটা চিন্তার মধ্যে থাকে। খালি বোতলগুলোকে এদিক করে দিই, খালি বোতলে জল ভরতে হবে, বেশি বোতল খালি হয়নি, জল তো বেশি লাগছেও না, জল থাকতে থাকতে কাজ হয়ে যাচ্ছে মোটামুটি। তো অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে, তো তোমরা দেখতে থাকো। এবারে পাইপটা লাগিয়ে ফেলি, ঠিক আছে? ময়লা হচ্ছে, এই 3 বার ধুলাম, তাও এখন ওই দিন আমি চাগাতে পারছি না, যেন হাতের ব্যথাটা যাচ্ছেই না। ইঞ্জেকশন দিয়েছি, তাও দিচ্ছি। এই যে তারপর ধুচ্ছি, হাতে এত মানে অনেকদিন সেভাবে কাছাকাছি করি, আর রান্নাটা নিয়ে তো সব কিছু পাচ্ছি না, ব্যথাটা 3 বার ধুয়েছি, তাও আবার ধুতে হবে। কি ময়লা হয়েছে, কতদিন পর চাদরটা তুলেছি, সাবানে কেচে আর 3 বার ধুলাম, তাও আবার ফের ধোবো। জল চলে গেছে, তো জল তোলার কাজ ছিল না, সব জল তোলাই ছিল, তার জন্য জল তুলতে পারিনি। এই গ্রাম থেকে জল নিয়ে ঘুরে বিকেলবেলা আবার জল তুলবে। কালকে নিয়ে এসেছি, তো সাতলা করেছে, আগে এটা ভুলিয়ে দেবো, দিয়ে আবার দেবো, তাই তো? এই যে ব্লিচিং পাউডারটা না দিলে না, না তবুও যেটুকু হয় সেটুকুই যথেষ্ট।
ভালোই, খারাপ না, এক কিছু উঠে যাচ্ছে রাজমণির দোকানে। হ্যাঁ, ও দিতে গেলে 30 টাকা নিল কাকু। রাস্তাটাই দেবো। ঝেঁটাটা দিয়ে অনেক রাস্তাতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। হাতটা প্রচুর ব্যথা করছে, বেশি আর ঘাঁচাঘাঁচি করতে পারছি না। জলদি যখন রগড়াবো একটু ভালো করে ঘষে দেবো, ঠিক আছে? আর একটু রেখে দিয়েছি, ভেতরটায় দেবো। হ্যাঁ, ভেতরে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ। এবার সাইকেলটা নিয়ে আসছি, তোমরা দেখো। ঝাঁটাটা দেখি, সাইকেলটা নিয়ে আসতে যাচ্ছি। সাইকেল আওয়াজ হচ্ছে কেন? লক করা তো। না, আমি তো চালিয়ে একটু আনছিলাম তো, চালিয়ে নিয়ে আসছি। আরে রিংটা তো ঠেকছে তবু। সাইকেল নিয়ে চলে এসছি। আর এটা এরকম করে দেওয়া থাকে। এবারে হবে কি, বাসন মাজবো, পাটা ধুয়ে নি একটুখানি। ভেতরেই ধোবো, বাইরে করবো না। আর এই যেগুলো কাঁচা হয়ে গেছে, এগুলো মেলতে যেতে হবে। পাটা ধুয়ে ফেলি, ময়লা গাড়ি এক্ষুনি চলে আসবে। বাসন কটা মেজে ফেলি ততক্ষণ। বাসন মাজবো, দাঁত মাজবো, মানে মাজার আর শেষ নেই। বাসনও মাজতে হবে, সঙ্গে দাঁতও মাজতে হবে। তার মানে মানে তোমরা বুঝতে পারছো কি, এই উপরে করা আছে যে কত মাসের জন্য অল্প একটু ভাত হবে, অনেকটা ভাত আছে, ভাত বেশি হবে না। তো আমরা সবাই পান্তা খাবো, অনেকটা ভাত আছে। আজ বৃহস্পতিবার, ভাত ফেলা যাবে না। আর এমনিতেও আমি ভাত ফেলি না, শুক্রবার হলেও ভাত রেখে দিই, পরের দিন খাবো, তাও ভালো, কিন্তু ভাত ফেলবো না। কত মাসে কি বলে জানো তোমরা? আমি আজীবন ভর সত্যি কথা মোটা চালটাই ভালোবাসি। তো আমাদের আগে হয়তো, মানে আমার বিয়ের অনেক আগের কথা বলছি, ছোট তখন, তো তখন হয়তো কি কেনা চাল খাওয়া হতো। তো এখন তো কেনা চাল খাচ্ছি না, এখন যেহেতু রেশনের চাল খাই, তো আমি চাল জিনিসটা বিক্রি করাটা পছন্দ করি না। সত্যি কথা যেটা, যাই বিক্রি করো তাই বিক্রি করো, কিন্তু চাল বিক্রি করাটা আমি পছন্দ করি না। লক্ষ্মীর দানা কখনো বিক্রি করে? বিক্রি করতে নেই। তো আমার কর্তামশাইয়ের মানে ওর কথা, মানে কি বলবো ঠিকভাবে বলতে পারছি না। তো ও বলতে চাইছে যে তুমি ওই চালটা বিক্রি করে দাও, দিয়ে নতুন চাল কেন, সরু সরু চাল। সরু চাল খাবো কেন? মোটা চাল খাবো, মোটা হবো। হ্যাঁ, সরু চাল খাবো তো সরু হয়ে যাবে। মোটা মোটা চাল খাবো, মোটা মানুষ হবো। মোটা মানুষ মোটা চাল খেতে ভালোবাসে, যেটা সত্যি কথা। তো এখন মাছতে বসবো। তো রেশন আমাদের তোলা হয়নি, রেশন তুলতে হবে। রেশন যদি তুলতে যাই তোমাদের অবশ্যই দেখাবো, যদি আমি যাই। আর যদি মেয়ে যায় তো তাহলে আর বলতে পারছি না। হ্যাঁ, মেয়ে খুব কম যায়, কত মাসেও কম যায়, যাই আমি। তো আমি যদি যাই তোমাদের দেখাবো, নিশ্চয়ই অবশ্যই দেখাবো যে আমি রেশন তুলতে যাচ্ছি বা রেশন তুলছি, তোমাদের দেখাবো নিশ্চয়ই, অবশ্যই দেখাবো। তো হচ্ছে কি যে সত্যি কথাই বলছি বন্ধুরা, এতক্ষণ তোমাদের সঙ্গে ইয়ার্কির ফাজলামি কথা বলছিলাম, কিন্তু ইয়ার্কি করছিলাম, কিন্তু সিরিয়াসলিভাবে বলছি। মানে চালটা আমি বিক্রি করা পছন্দ করি না গো, সত্যি কথা। কেন, একসময় খুব কষ্টভাবে এসেছি। আমাদের কোনো দিনই আমাদের চাষবাস নেই যদিও, তো আমার বাপের বাড়ি আছে অল্প একটু, বললাম না, কিছু এমন আহামরি জায়গা নেই। তো
তো অল্প একটু কিছু আছে, এই বাস্তব বাড়ি বা ড্যাঙা বলো বা এই অল্প অল্প আছে, আহামরি কিছু নেই। তো চাষের জায়গাটা নেই। আমার ভাই একবার চাষ করেছিল, অন্য একজনের জমি নিয়ে চাষ করেছিল, তো আমাকে চাল পাঠিয়েছিল, সরু চাল। তো আমার খেয়ে পোষায় না, তবে ওই চালটা মানে পাঠিয়েছিল আমাকে প্রায় ওই 10 কিলোর মতন, অনেক কষ্ট করে আমার মা নিয়ে এসেছিল, ভাই পাঠিয়েছে, এটাই আমার সব থেকে অনেক। তো ওই চালটা আমি কতদিন ধরে খেয়েছি তোমাদের বলতে পারবো না, প্রায় মাস 6 ওই চালটা আমি রেখে রেখে অল্প অল্প করে, মানে বাপের বাড়ির জিনিস, মানে বুঝতেই পারছো। তো ওই চালটা ওরকমভাবে খেয়েছিলাম। তো মাঝে করে একবার জামাই এসেছিলো যখন, মানে অনেক দিন আগের কথা বলছি, সেই হসপিটালে এসেছিলো, না 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 তার অনেক আগের কথা বলছি তাহলে। তো চাল কিনে নিয়ে এসেছিলাম, ওরা সরু চাল খায়, যেটা সত্যি কথা, তা আমরা মোটা চাল খাই। তো সরু চাল এখনও এতটা চাল আমার রয়েছে জানো, ওই চালটা আমি করিনি। তবে কর্তামশাই প্রায় সময়ই বলে, মা একটু পাখাটা চালিয়ে দাও তো, প্রচণ্ড গরম হচ্ছে, কষ্ট হচ্ছে। তো কর্তামশাই প্রায় সময়ই বলে যে এই চাল বিক্রি করে দিয়ে সরু চাল কিনতে, কিন্তু এইটাতে আমি একদম একমত না। তো তোমরা কে কে আমার মানে আমি তো ঠিক গুছিয়ে বলতে পারছি না, আমার মানে সঙ্গে কে কে আছো যে আমি চাল বিক্রি করা পছন্দ করি না, বা কেউ কারোর যদি লাগে তাহলে আমার মতন বলো যে যে চাল কারণ লাগলো তাকে এমনি দিলাম, খেলো, দিয়ে দিল বা না দিল, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু বিক্রি করা জিনিসটা পছন্দ। গমটা বিক্রি করলাম আলাদা ব্যাপার, কিন্তু চাল বিক্রি করতে পছন্দ করি না। চাল হচ্ছে লক্ষ্মী, এমনি গমও আমি বিক্রি করি না, তো চালও বিক্রি করা আমি কোনো দিনের জন্য চাল বিক্রি করি না, আশা করি চাল না যেন বিক্রি করতে হয়। আমি এই চালই খাই, এই চালই আমি খেতে ভালোবাসি। এবারে যদি আলাদা করে প্রথমাদের জন্য ভাত করতে হয় সরু চালে, তার জন্য আমি ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দেবো একান্ত, কিন্তু আমি চাল বিক্রি করব না। কে কে আমার মানে সঙ্গে একমত তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারছি না ঠিক কথা, কিন্তু আমি চেষ্টা করছি বলার, ঠিক আছে? তো আজকে অনেকটা ভাত আছে, তো কর্তামশাইয়ের জন্য যদি ভাত হবে তাহলে একটু ভাবছি অল্প করে চাল এনে ভাত বসে দেবো, একটু যদি খুশি খুশি হয়ে যাবে, মানে ফিদা আমার প্রতি এরকম একটা ব্যাপার। তারপরে দেখো ডিম করলে ডিম খাবে না, ছেলে তো একটু পছন্দ করে, তো আমি কদিন ধরে ডিমটাই বেশিরভাগ দেখতে পাচ্ছ হচ্ছে। হ্যাঁ, এই হাতটা না কিরম করতে হবে জানো তোমরা, এ ঠাকুর এ হাত মুঝে দে দে, হাতটাকে কেটে ভাত দিতে বলবো, এই হাতটা ভীষণ ডিস্টার্ব করছে, ভীষণ মানে সারাক্ষণ এইভাবে রাখতে হচ্ছে হাতটা। দেখো মেরা লোক, দেখো কেসটা মেরা লোক, তো এই দেখো। তো আমি এখন বাসনটা মাজতে বসি, সব থেকে আগে টুলটা নিয়ে নিই বসার জন্য। টুলটা দেখতে পাচ্ছ না, 100 টাকা দিয়ে টুল কিনেছিলাম, আমার এত রাগ, টুলটা একদম পড়ে দিয়েছি ভাগ ভাগ। হ্যাঁ, আর এটা 30 টাকা দেবে টুল, এটাই আমার কাছে এখন সম্ভব। আবার যখন টুল আসবে আবার একটা টুল, সেম টুল দেখবে আমার মেয়ের বাড়িতে আছে, ওখানে যদি যাই তোমাদের দেখাবো, আমার কাছে নিয়ে পালিয়েছি। মেয়েদের এটা নীতি, এটা সব নিয়ে শুধু ও বলে না, আমিও করেছি, আমার মেয়েও করছে, কী আর করা যাবে। নিয়ে গেছিলাম, আমি আবার কিনে নেব একটা, ঠিক বলেছি? আমি বসে পড়েছি ঠিক তুলে, তোমরা দেখো বাবা কালকে দেখি আর কালকে পিছিয়ে রেখেছি, আজকে অল্প করে পিছিয়েছি না, না এই হাতটা নিয়ে না, কিন্তু চাদরটা না এইভাবে চালাতে পারছি না, জানি তো কী করে কাছাকাছি কী করে বুঝতে পারছি না। ডাক্তারের এই হাত অনেক দিন আমি রেস্ট নিয়েছিলাম, এই হাত আমার প্রায় 3 বছর 3.5 বছরের মতন আমি ভালো ছিল, হাতটা আমি অনেক বছর রেস্ট নিয়েছিলাম, মানে রুটিবেলা এসব বসাবসি, তারপরে এই যে টেবিলে জল নিয়ে ছোটো ছোটো এসে ভরা, এসবগুলো মানে এই হাতটা না আমার বেশিরভাবে এইভাবে চালানো, মাঝে এইভাবে নাড়ানো চলবে না। তো মাঝে করে আমি ব্যায়াম করছিলাম, হাত পা কোমর সব রকমের ব্যায়াম করছিলাম, তো এখন একদমই হয়ে ওঠে না ব্যায়াম করা। তো তার জন্য হয়তো এটা আমাকে ব্যায়াম দেখিয়ে দিয়েছিলো, মানে ব্যায়ামে তো এইভাবে হাত উঠে না, এইভাবে নিচ থেকে হাতটা এইভাবে তুলা, আবার এইভাবে লাগানো, আমাকে ব্যায়ামটা দেখিয়ে দিয়েছিলো। এখন আমার সেভাবে ব্যায়ামটা মানে কোনো রকমভাবে কিছুই হয় না, অনেকখানি কথা বেড়ে যাচ্ছে, অনেকখানি সকাল থেকে আজকে তোমাদের মাথা পুরো আমি চেটে সাফ করে দিয়েছি, ঠিক আছে?
তবে কি যাই মনে করো তোমরা, মনে করো আমার পাবলিকটা বন্ধু, তোমরাই মনে করো যে আমার পাবলিক বন্ধু, তোমাদের সঙ্গে বক বক বক। আর আমি একটু কথা বলতে ভালোবাসি, তোমরা সে বুঝতেই পারছো। বাসনটা মাঝি, দাঁতটা মাঝি, সকালবেলা ভোরবেলা তোমাদের কী বলবো, এতগুলো খিদে পেয়েছে না কী বলবো, কিন্তু এত ভোরবেলা 5টা বাজে তাদের খাবার মুখটাও ঢুকে না, কিন্তু খিদে পেয়েছে। কী করবো, ওষুধটা খেলাম, মানে তো একটা তো খাবারের মধ্যেই ওষুধটা খেলাম। ছেলেকে মানে রাস্তায় দিয়েছে ওষুধটা খেয়েছে, তোমাদের দেখানো হয়নি। ছেলেকে আনতে যেতে হবে, দেখছি ইচ্ছাও হচ্ছে না যে যেতে, কিন্তু যেতে হবে। এইবারে সব বাসন টাসন মাজা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবারে যাব ছেলেকে আনতে। মোটামুটি কাজ বলতে কি, আসল কাজটাই হয়নি, ওই যে ওপরে যে বসে আছে যারা, আর আমার চান হয়নি, ঠিক আছে। তো আমি তো এখন চান করবই, চান করে আর ছেলেকে আনতে যাব। হ্যাঁ, চানটা করব, সেই যখন জামা পাল্টাবো তাহলে একটু গায়ে জল ঢেলেই যায়, গাটাও একটুখানি কুলকুল হয়ে যাবে, তাই কি না। তো গায়ে একটু জল ঢালবো, জল ঢেলে আর ছেলেকে আনতে যাব। ছেলেকে আনতে যাব, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি জামাটা চেঞ্জ করে নিই, ঠিক আছে, আর গায়ে একটু জল ঢালবো। মোটামুটি এমনি সব কাজ হয়ে গেছে। দাঁত মাজিনি, দেখো দাঁত হলুদ হয়ে গেছে, দাঁত মাজিনি। দাঁতটা না মাজলে কেমন একটা অসুস্থ অসুস্থ বোধ হয় না, বলো। দাঁত মাজিনি কেমন একটু করছে, দাঁতটা মেজেই ফেলি, তাই কি না, দাঁতটা মেজেই ফেলি। ব্রাশ নিয়ে নিয়েছি, আর সেই রাগ হয়ে গেছিলো, মাজনটাকে ছুঁড়ে আর করেছিলাম না, তখন দিয়ে বাটিতেই মাজন ঢুকেছিল। আর একটু ডানোয়াজি ময়লার গাড়ি এসে গেছে, ময়লাটা ফেলে দেবো। ময়লা সেরকম কিছু নেই না, ফেললেও দুপুরে ফেলতে হবে সেটা। ঠিক আছে, ময়লার গাড়ি ঢুকেছে, সবে 2টো হলো, এখনও 2টো বাকি আছে। তোমরা ভাবছো দাঁত দেখাচ্ছি, দাঁত দেখাচ্ছি না, মনে হচ্ছে যেন সেই আয়নায় দাঁত মাজলে যেরকম হয় না, ভুল করে দাঁতটাকে, আর এমনি তো আমার দাঁত বেরিয়ে যায়, হাসলেও দাঁত বেরোয়, কাঁদলেও দাঁত বেরোয়, দুঃখ হলেও দাঁত বেরোয়। দাঁতিটা তো ওরকম, তাই না, ওরকমই তো দাঁত বেরোবার মতো, সবসময় দাঁত বেরোয়, বুঝতে পারছি তো। তো সকালবেলা গ্যাসের ওষুধটা খেয়েছিলাম, এখন একটু কী খাবো, বিস্কুট খেতে খেতে চলে যাবো ভাবছি ছেলের কাছে। এখান থেকে একটা দোকান থেকে গুড্ডে বিস্কুট নেবো, না গুড্ডে বিস্কুটটা নেবো না, গুড্ডে বিস্কুটটা না বড্ড মানে ক্রিম জাতীয় জিনিস, বিস্কুটটা বড্ড মুখ টুক ভীষণ তেলা তেলা হয়ে যায়, ভালো লাগে না খেতে। আমি হ্যাপি হ্যাপিটা খাবো, আমি হ্যাপি হ্যাপি বিস্কুটটা খেতে খুব ভালোবাসি, কেন আমি হলাম হ্যাপি, আমি হ্যাপি মানুষ, এই জন্য হ্যাপি হ্যাপিটা খেতে খুব ভালোবাসি, ঠিক আছে। জানলা ওটা খুলে দেবো, কেমন হসপিটাল হসপিটাল লাগছে না, মানে হসপিটালে যেরকম বোর্ড লাগানো থাকে না লেখা, সেরকম লাগছে। লাগানোটা ভুল হয়েছে, পিছন দিকটা সাদাটা সামনের দিক করা উচিত ছিল, সামনের দিকে মানে লেখাটা পিছন দিক করা উচিত ছিল, ভুল হয়েছে, তাই না। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে উঠেছি, এখন ছেলেকে আনতে বেরোচ্ছি। তো এতটা দূর জানি না, পুরো টাইমও হয়ে গেছে, কি করে যাব। অটোয় করে অবশ্য যাব না, অটোয় হোক আর বাসে হোক যাতে হোক, তাতে করে অবশ্য আমি যাব না, আমি হেঁটেই যাব, কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হবে আমাকে, মানে ছুটতে ছুটতে যেতে হবে, এই একটা। তো সেটা নিয়ে না, মানে আবার বেলার স্কুলটা বসে যাবে না, সব বেলার বাচ্চারা ঢুকে যাবে। তারপরে তো তোমরা জানো চৌরাস্তাতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারপর থেকে হেড স্যাররা খুব মানে অ্যারাউন্ড থাকে, তো তোমাদের গার্জেনদেরও বলেছে
তোমরা ঠিক আছে দেখতে থাকো, আর আমি যাচ্ছি। চলো, সেই যদুগুলো নিয়ে এসে গেছি। আর এই রাস্তাটা একটু খালি থাকে, তবুও বাইকটা একটু এত যায় তো এখানে। এই দেখো যদুগুলো নিয়ে পুকুর, চলো যদুগুলো নিয়ে পুকুর। এটা যদুগুলো নিয়ে মানে কি তোমার শিমুলতলা বাজার, এটা যদুগুলো নিয়ে না, অশোকা 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 মেন রাস্তাটা গেল অশোকা। হ্যাঁ, এবারে যাচ্ছি অশোকা পার হয়ে যাচ্ছে শিমুলতলা বাজার। শিমুলতলা বাজারে যাচ্ছি, দেখতে পাচ্ছি। শিমুলতলা বাজার পার হবো, বাজার পার হবো, তারপরে তোমার কারেন্ট স্কুল পার হবো, কারেন্ট স্কুল পার হবো। তারপরে পেট্রোল পাম্প, তারপরে স্কুল, চৌরাস্তা পেট্রোল পাম্প, তারপরে স্কুল। আমি যাচ্ছি এখন স্কুল, ছেলেকে স্কুলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি কতটা স্পিডে হাঁটছি সে তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আমি কতটা স্পিডে হাঁটছি। এই যে পেট্রোল পাম্পের পাশ থেকে, এই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, পেট্রোল পাম্প। হ্যাঁ, এটা হলো চৌরাস্তা পেট্রোল পাম্প। স্কুলে এই যে ছেলে আর আমি দুজনে চলে যাচ্ছি। ওই যে দাদারা আছে না, যে ধরুন দাদারা, আজকে কিছু যদি 10টা 10-15 ভেতরে আসতে পারো ভালো, নাহলে 12টা অবধি আটকে রেখে দেবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আটকে রেখে দেবে। এখান দিয়ে খাইয়ে দাইয়ে ফের আবার পরের দিনে একেবারে ক্লাসটা করে চলে যাবে। তো এই বললাম, তো স্কুল থেকে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ছেলেকে নিয়ে। দেখো সেই যদি কলোনি আবার এসে গেছি আমরা। সেই যদি কলোনি আবার এসে গেছি, দেখতে পাচ্ছ। মানে এই রাস্তাটা ফাঁকা নেই, সেজন্য এই রাস্তাটায় কথা বলতেও সুবিধা আর দেখতেও সুবিধা। বুঝছেন না? গাড়ি নেই তা না, গাড়ি আছে। এই রাস্তাটা সাইকেল, বাইক, রিক্সা, আর এই যে একটা বিশাল বড় দুটো। তো দেখতেই পাচ্ছ, ঘরে এসে জামা চেঞ্জ করে নিয়েছে আগে। আর পাটা এত ব্যথা করছে না, হাঁটুটা কি বলবো, মানে খুব স্পিডে হাঁটতে পারছি না, লাগছে হাঁটুটা। এখন ওই যে বসে আছে, ব্যথা করছে। তার জন্যে এই যে তেলটা নিয়ে নিয়েছি, দেখো এই তেলটা দেখতে পাচ্ছ তোমরা। এই তেলটা প্রচণ্ড ভালো, মানে যদি কারোর মানে প্যারালাইজ হয়ে যায় না, মানে তেলটা দিয়ে যদি মালিশ করতে থাকে, মানে অনেকটা ভালো হওয়ার লক্ষণ আছে আর কি। তো এই তেলটা ওই তেলই আর কি। তেলটার নাম হচ্ছে তোমার, এই তেলটা আমার মানে ওরকম হয়ে গেছিলো যখন আমার নাতি হয়েছিল, তার বেশ কিছুদিন পর ওরকম হয়েছিল। কতদিন হবে, 2-3 মাস হবে পিয়া? হ্যাঁ 2-3 মাস, 4-5 মাস হবে। হ্যাঁ, তখন মানে আমি বিছানা পুরো মানে একদম পুরো, বুঝতে পারছো, এই যে তক্তপোষে আমার নাতি আর আমার মেয়ে থাকতো, আর আমি তক্তপোষটাতে বেকার মানে আটকে রেখে দিলে আমি তো উঠা লাভা করতে পারতাম না। মানে এমনই আমার অবস্থা হয়েছিল, আমি তক্তপোষের নিচে শুয়ে থাকতাম সারাক্ষণ, বুঝেছো। যাই তোমাদের একটা, এই বাইরেটায় আমার মেয়ে আমার মাথার কাছে শুতো, কর্তামশাই শুতো, তার আগে আমার মেয়ে শুতো, তারপর আমার মেয়ে ছেলে শুতো, মেয়ে কর্তামশাই শুতো, এরকম একটা ব্যাপার, মানে এরকম করে হতো। তো যাই হোক, আমি এই তক্তপোষের নিচেতে
শুয়ে থাকতাম সারাক্ষণ, মানে আমার ওঠার ক্ষমতা ছিল না, এই দুটো হাত আর দুটো পা এমনই হয়ে গেছিলো আমার। তো আমার মেয়ে আমাকে, মানে আমার ছোটো মেয়ে বলতে এখন তোমরা বুঝবে ছোটো মেয়ে, তো মেয়ে আমাকে তখন বড় মেয়ের করার মতন পরিস্থিতিতে ছিল না, যেহেতু ওর সিজারে। নর্মালে হলে তো খুবই ভালো হতো, কিন্তু জানি না পরম দয়ালের কেন ওর সিজারটা হলো। তো সিজারটা নিয়ে আমার সত্যি কথাই এখনও অবধি খটকা আছে, কেন ডাক্তার বলে দিয়েছিল পুরোপুরি নর্মালে হবে, তো ওর কেন সিজার হলো ওইটা আমার ডাউটে আছে এখনও, সত্যি কথা যেটা। হ্যাঁ, নিঃশ্বাস আর বিশ্বাস, তো এই দুটো জিনিস। নিঃশ্বাস যেরকম হারালে আর নিঃশ্বাস পাওয়া যায় না, বিশ্বাস হারিয়ে গেলে ওরকম বিশ্বাসটাও পাওয়া যায় না, তো যেটা সত্যি কথাই বলছি তোমাদের সঙ্গেই। তো সেরকম সেই জিনিসটা হয়েছে কি, আমি মানে একদমই বিশ্বাসের ওপর দিয়ে এই জিনিসটা, আমার বড় মেয়ে যখন আমার গর্ভে ছিল তখন এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো ওর ক্ষেত্রে কেন হলো বা কিসের জন্য হলো বা কে এই জিনিসটা ওর উপরে প্রয়োগ করলো আমি জানি না, তবে যে করেছে খুব ভালো করেছে। তবে এ অসুবিধা হয়নি, ডাক্তার অনেক চেষ্টা করেছে, 3 দিন ধরে আমার মেয়ে যা যন্ত্রণায় ছটকেছে, তো ওরকম যন্ত্রণা আশা করি কারোর হয়নি বা কারোর না যেন হয়। হ্যাঁ, মানে ও প্রচণ্ড হালে লেবার পেন, 7 মাসে তো ওরকম প্রচণ্ড 3 দিন ধরে খুব কষ্ট পেয়েছে। তারপর আমাকে বললো পয়লা বৈশাখের আগের দিনকে আমি আর আমার ছোটো মেয়ে গিয়ে নিয়ে আসলাম মানে তোমরা পুরোটাই জানো, নিয়ে আসলাম মানে 11টার গাড়িতে এসেছি আমরা। অতক্ষণ সেই আগের দিন থেকে অপেক্ষা করেছিলাম যদি বাড়ির কেউ আসবে, তো বাড়ির কেউই আসেনি ওর সঙ্গে। আজ আমি মানে জামাইকে বাসে তুলে দিয়েছিলাম, দুজনকে পাশাপাশি বসেও দিয়েছিলাম, বলেও ছিলাম এই কথা যে বাবা তুমি চলো, যদি ভর্তি নেয় তো ভালো কথা, না নিলে তাহলে দেখিয়ে নিয়ে চলে আসবে তুমি, এরকমও বলেছিলাম। তো যাক, জামাই হাটে লেবে গেছে, ওদের ওখানে হাটে লেবে পড়েছে, তো আসেনে। তা আমি অবশেষে আমার ছোটো মেয়ে বড় মেয়েকে নিয়ে চলে আসলাম হসপিটালে, দেখাতে নিয়ে গেছিলাম, বিদ্যাসাগরেতেই দেখাতে নিয়ে গেছিলাম। তো নিয়ে যেতে তো ভর্তি নিয়ে নিয়েছে, ভর্তি নিয়ে নিতেই তো ওকে খালি সেছে তখন থেকেই, মানে সকাল থেকে তো কিছু খাইনি, খালি পেটে ছিল। তো এবারে হয়েছে কি, ডাক্তার মানে বড় ডাক্তার আসেনি তখন দিদিরা ছিল, দিদিরা লিখে দিয়েছিল ভর্তি, জামা টাকা সব চেঞ্জ করে, আমাদের হসপিটালে তো জামা দেয় হাউস কোটের মতন হাফ, তো দিয়েছিল। দেওয়ানোর পরে ওকে মানে লিখে দিয়েছিল যে সিজার করতেই হবে, যেহেতু ওর লেবার পেন উঠেছিল, তারপরে হচ্ছে কি জলও ভেঙে গেছিলো, 3 দিন ধরেও প্রচণ্ড কষ্ট পেয়েছে। সত্যিও আমার মেয়ে যে এত ধৈর্য করি মানে বলা যাবে না, হয়তো ভিডিওর মাধ্যমে বলছি বলে হয়তো অনেকেই এই জিনিসটা বলে যে মা মেয়ের হয়ে সাপোর্ট করে, সাপোর্ট না, এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে, এই জায়গাটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। কিন্তু এই জায়গাটা ওদের বাড়ির লোক খুব খারাপ ব্যবহার করেছে, এইরকমই কেউ আসেনি ওর সঙ্গে। ওর বাড়ির লোকের আসা উচিত ছিল কি না বলো তোমরা আগে, কেউ আসেনি, ওর বাড়ির লোক কেউই আসেনি, এমনকি জামাই আসেনি। হ্যাঁ, তাহলে কেন বলবো না, জামাই সত্যি ওদেরকে সবাইকে খুব ভয় থাকে, জামাই খুব ভয় পায় ওদেরকে, তাহলে কেন বলবো না বলো কথাটা। হ্যাঁ, জামাই প্রচণ্ড হালেই ভয় পায়। তো বলতে পারে জামাইও আসলো না, মেয়েকে হসপিটালে ভর্তি করলাম, হসপিটালে ছিল মেয়ে 2 দিন ছিল না 3 দিন ছিল, সেলাইন টেলাইন টানলো, তারপরে ডাক্তারবাবু দেখলো, দেখার পরে ওকে সিজার হবে যেদিনকে, আমি সেই রাত্রিরেই আমি ফোন করেছি ওদেরকে যে এরম ভর্তি নিয়ে নিয়েছে, ওর সিজার করবে। তো জামাই এরম আমাকে বললো যে ঠিক আছে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আর টাকা পয়সার চিন্তা তো একদমই করবে না, আমাকে এরম বলেছিল। আমি একদম ফার্স্ট বাসেই যাচ্ছি, তো ভালো কথা। তো পরের দিন ভোর থেকে আমি 5টা থেকে ফোন করা শুরু করি, তো ফোন ধরে না, কখনো ধরে ওর বোনের বর, কখনো ধরে তো ওর বোন, কখনো ধরে তো ওর মা, মানে জামাই ফোনটা ধরছে না আর কি। তো যাক, ওখান থেকে আমি আশাটা পুরো ছেড়ে দিলাম, যে জামাইয়ের উপরে ভরসাটা আমার পুরোটাই মানে উঠে গেল। তা সেদিনও এলো না, তারপরের দিনও এলো না, যেদিনকে ছুটি দিল 3 দিনের মাথায় সেদিনকেও এলো না। ডাক্তার কি করলো, ভালো ভালো ওষুধ লিখে দিল যে বাচ্চার ওজন খুবই কম আছে, যদি সিজার করা হয় তাহলে আমাকে বন্ডে সই করে নিয়েছিল, যদি সিজার করা হয় মাকে মানে এক জায়গায় থাকবে, বাচ্চা আর এক জায়গায় থাকবে। আমাদের এই বিদ্যাসাগরে সেরকম সিস্টেম নেই, মানে কীরকম, মানে কাঁচের ঘরটা নেই, এই রকম একটা ব্যাপার। তা বলতে তখন হ্যাঁ এসো, হ্যাঁ সাবধানে যেও, মেয়ে বেরিয়ে গেল। তো বলতে পারে কাঁচের ঘরটা নেই বলে ডাক্তার আমাকে ডেকে আমাকে বন্ডে সই করিয়ে নিল। তারপরে 3 দিনের মাথায় মানে যেদিনকে সিজার হবে, এবারে আমরা তো ঠিক সঠিক জানতাম না দিনে সিজার হবে না রাত্রে সিজার হবে,
সেইভাবে হয়নি। তো বলেছিল যেদিনকে গেছিলো সেদিনকে বলেছিল পরের দিনকে, মানে সেদিন রাত্রিবেলা বলেছিল, মানে পরের দিনকে ওকে পুরোটাই খালি পেটে রাখতে। ডাক্তার এসে ওকে চেক আপ করবে করবে, তো পুরোটাই খালি পেটে ছিল, তার আগের দিনও খালি পেটেই ছিল। তো খালি পেটে থাকার কারণে তো ডাক্তার ওকে চেক আপ করলো, করে ওদের মধ্যে ওরা কিছু একটা আলোচনা করেছে নিশ্চয়ই। তারপরে আমাকে বলল পরের দিনকে, বলছে ওষুধ টষুধ দিল আমাকে 11টা, সেদিনকেই মানে বলে দিয়েছিল যে ওকে আগামীকাল পরের দিন ছুটি দিয়ে দেবে আর কি। তা পরের দিন ছুটি দিয়ে দিল, ছুটি দিয়ে দিতে লিখে দিয়েছিল সব, মানে ওষুধ আয়রন ওষুধ আমি যে আয়রন ওষুধ ক্যালসিয়াম ওষুধ তো খাচ্ছে, ও সেন্টার থেকে দিচ্ছে। তখন বললো না ওটা কম পাওয়ারের, ওটা চলবে না ওকে আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলোই খাওয়াবেন আপনি। আমি বললাম ঠিক আছে। তো সেইগুলোই কিনে দিয়েছিলাম। তারপরে হচ্ছে কি তোমাকে যে একটা লিখে দিয়েছিল মানে ওআরএস, ওই ওআরএস ওকে 2টো খাইয়েছি। 1 কিলো ওআরএসের দাম হচ্ছে 750 টাকা। তোমাদের দামটাও বলে দিলাম। তো এই ওআরএসটা মানে ওআরএস মানে কি ওর শরীরে কোনো একটা প্রোটিন জাতীয় ওর আর কি, সেটাই লিখে দিয়েছিলো। তো খেতেও খুব মানে সুন্দরই, আমিও একটু খেয়ে দেখেছিলাম আর কি, তা খেতেও খুব সুন্দর। তা ওইটা লিখে দিয়েছিলো, ওটা দিয়েছিলাম আয়রন ওষুধ, ক্যালসিয়াম ওষুধ, আরও ভিটামিন যে ওষুধ ওকে লিখে দিয়েছিলো সেগুলো কিনে দিয়েছিলাম। তো আমি ঘরেতে আমার যেটুকুনি ক্ষমতার মধ্যে আমি সেইটুকুনি ওকে মানে করেছি। প্রত্যেক দিনই মানে মাংসটা ওর জন্য আমি রাখতাম, প্রত্যেক দিন মাংসটা ওর জন্য আমি রেখে দিতাম। মাংস সোয়াবিন দিয়ে সব রকম সবজি দিয়ে প্রেসার কুকারে প্রত্যেক দিন এই জিনিসটা আমি ওকে প্রত্যেক দিনই করে দিতাম। হ্যাঁ, তার লাবাবার সময় মাখন দিয়ে দিতাম, মাখনটা দিয়ে দিতাম। ঘি দুধে দিয়ে খাইয়েছি, বাদাম খাইয়েছি, মানে কোনো দিক দিয়ে আমি যেটুকুনি আমার সম্ভব মানে আমি পেরেছি সেটুকুনি আমি করেছি, চেষ্টা করেছি যাতে না ওর কোনো অসুবিধা হয়। তো এটাই আমার খুব খারাপ লেগেছিল, সেই সময় আসেনি। তার পরের বারে যখন ওর মানে 9 মাসে যখন ওর হলো, তখন মেয়ে বলেছিল মা এরম বলতে হবে না, কারোকে বলতে হবে না। তো মেয়ে মানে প্রথম থেকে একটু শর্টে রয়েছে আর খুব চিন্তা করে, তোমরা দেখেছো মেয়েকে কিরকম। আর যাই হোক, তা বলতে এবারে বলেছিল, আমি তখনও ফোন করে বললাম, বলতে তার পরের দিন ওর শাশুড়ি আর জামাই এলো, হ্যাঁ জামাই আর জামাইয়ের মা এলো। আসার পরে সেদিনকে মেয়ের হয়নি, মেয়েকে ভর্তি করেছিলাম তোমার রবিবার দিনকে, রবিবার এরমই একটা হবে মোট কথা, রবিবার বা সোমবার মানে এইরকম দুটো একটা দিনের মধ্যে ভর্তি করেছিলাম ওকে। হ্যাঁ রবিবার ভর্তি করেছিলাম যতটা মনে হচ্ছে, মানে 3 দিনও ছিল, 3 দিনের মধ্যে ওকে মানে করেছে। তোর ওর হওয়ার ডেট ছিল যেটা, তার হওয়ার আর একদিন আগে মানে হয়েছে আর কি। 3 দিন ধরে ওর লেবার পেন খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ রবিবারই হবে মনে হচ্ছে যতটা, রবিবার রাত্রিবেলা ভর্তি করে এসেছিলাম ওকে। তবে আমি মানে বারটা শিওরভাবে বলতে পারছি না, কিন্তু আমার যতটা মনে হচ্ছে রবিবার ওটা। হ্যাঁ, তো ভর্তি করেছি, রাত্রিবেলা ভর্তি করার পরে 3 দিনের মাথায় ওকে সিজার করে মানে ওকে যখন বারে বারে ওকে না নিয়ে যাচ্ছে ভিতরে। তারপরে ওর তো সিজার হওয়ার কথা না, ডাক্তার প্রথম থেকেই বলেছিল ওর নর্মালে হবে, কেন ও কমজুয়ারি, মানে আমার মেয়ে ও কমজুয়ারি, তার মধ্যে ওর বেবি এসে গেছে। তারপরে হচ্ছে ওর মানে শরীরের কন্ডিশানটাও ঠিক মানে এরকম নানান রকমের কথা বলেছিল আমাকে। বলার পরে তো ঠাকুরকে আমি খালি একটা কথাই বললাম, ঠাকুর অনুকূল ঠাকুরকে আমি স্মরণ করলাম, আমার মানে ঠাকুরকে আমি স্মরণ করলাম, বাবা বড় কাচারিতে করলাম। ওই সময় রাস্তায় হাঁটতে হাঁটতে, ঠাকুর আমি জানি না বাচ্চার মা যেন সুস্থ থাকে, তুমি কি করবে করো, উস্পার করে দাও, রাস্তা ফাটিয়ে জমি ফাটিয়ে তুমি কি করবে আমি জানি না, যেটা ভালো বুঝবে সেটাই তুমি করো। তা আমি এটা বললাম। বলার পরে তো সেই দিনকেই ঠাকুরের কি আমি ওই কারণেই আমি খুব খুব মনে প্রাণে আমি ঠাকুর মানি, খুব মনে প্রাণে মানি, বিশ্বাস করো বন্ধুরা তোমরা, আমি খুব মন প্রাণ দিয়ে মানি। তো আমি দেখেছি আমার অনেক অনেক জিনিস আমি ঠাকুরকে ডেকেছি যখন সেই কাজটা আমার হয়েছে, যার জন্য আমি খুব বিশ্বাস করি। তো তখন আমি মানার পরে তো সেই দিনকেই ওর সিজারটা হলো, কিন্তু সিজারটা আশা করিনি, খুব 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 কষ্ট পেয়েছি ওর সিজার হতে।
ওর সিজার হতে যে আমি যে খুবই কষ্ট পেয়েছি, সিজারটা আমি একটু আশা করিনি। তো যাক, সিজার হলো। সিজার হওয়াটা বড় কথা না, কিন্তু আমার মনের মধ্যে একটা কিছু খটকা রয়েই গেছে, সত্যি কথা যেটা, আমার মনের মধ্যে একটা খটকা রয়েই গেছে। তো সিজার হলো। সিজার হতে রাত্রিবেলা সিজার হলো, হওয়ার পরে সন্ধ্যের টাইম থেকে বিকেলবেলা ওকে মনে হচ্ছে যেরকম একটা হবে, সন্ধ্যেবেলা বা বিকেলবেলা এরকম একটা সিজার হলো। মোট কথা সিজার হতে মঙ্গলবার দিনে সিজার হলো। কিছু কিছু জিনিস আছে না, মানে এমন এমন জিনিস, সেগুলো আমি একে আজকের যেতেই হবে, ইমার্জেন্সি যেতেই হবে। হ্যাঁ, সোমবার দিনকে আমাকে ইমার্জেন্সি, আমাকে যেতেই হবে, থাকা যাবে না, আমাকে যেতেই হবে, খুব দরকারি কাজ, এরকম একটা ব্যাপার। তো কিছু কিছু জিনিসের জন্য না মনের মধ্যে খটকাটা থেকেই যায়। কিছু কিছু এমনই জিনিস আছে না, খটকাটা থেকেই যায়। তো অনেক জিনিস আছে মনের মধ্যে স্মৃতি হয়ে থাকে, সেগুলো বলা যায় না। খুব ইচ্ছা করে তোমাদেরকে শেয়ার করি, কিন্তু সেগুলোও না করতে পারি না। খুব ইচ্ছা হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু কিছু কিছু জিনিস আছে না, বলে না সেগুলো কাঁটার মতন ভেতরে মানে গেঁথে রাখতে হয়, তো সেরকমই। তো সিজারটা হলো, হওয়ার পরে সেই রাত্রিরেও শাশুড়ি ছিল। হ্যাঁ, সেই রাত্রিরেও শাশুড়ি ছিল। আমি গিয়ে খাবার দিয়ে আসলাম, জামাই আর আমি গিয়ে খাবার দিয়ে আসলাম, রুটি তরকারি দিয়ে আসলাম। দিয়ে আসার পরে আমি তো ফার্স্ট ভোরবেলায় আমি একেবারে চলে গেছি, একদম ভোরবেলা গিয়ে একেবারে চলে গেছি, চাটা নিয়ে একেবারে হাজির হয়ে গেছি। হাজির হয়ে তারপরে দিদি চলে গেল। ওই যে আমি ওখানে এন্ট্রি হলাম, আর একটুখানির জন্য আমি বাড়িতে আসিনি। কিন্তু বিদ্যাসাগর দেখো আমাদের ওই ফুটে, এই ফুটে বাড়ি, ও ফুটে বিদ্যাসাগর হসপিটাল। তোমরা তাহলে ডিটেলসে আরও ভালো করে বুঝতে পারবে যে আমার বাড়িটা কোনখানটা। হ্যাঁ, তো আমি কিন্তু একটুখানির জন্য আসিনি বাড়িতে, বুঝতে পারছো? আমি একটুখানির জন্যও বাড়িতে আসিনি, যে আমার বাড়ি ওই পারে আমি যাই মেয়েকে ছেড়ে, আমি একটুখানির জন্যও আসিনি। হ্যাঁ, তো মেয়ে 8 দিন ছিল, 8 দিনই আমি মেয়ের কাছে ছিলাম। ওদিকে 3 দিন, 8 আর 3 11 দিন মেয়ে হসপিটালে ছিল। 11 দিনই আমি মেয়ের কাছে ছিলাম। তার মধ্যে রাত্রিটুকু ছিল শাশুড়ি, যাক যেটুকুই থাকুক ছিল, কিন্তু তবুও ওর মধ্যেও আমার ডাউট আছে। ডাউটটাকে আমি একদমই করতে পারছি না। কিসের জন্য সিজারটা হলো, ওটাই আমার ডাউট। ডাক্তার যখন একদম শিওর করে বারে বারে বলেছে যে নর্মালে হবে, ওখান থেকে আমি নিয়ে গেলাম এখানে বিদ্যাসাগরে, প্রথমে কাট করিয়েছি, সব করিয়েছি, আমাদের এখানে ক্যাম্পেতে সব করিয়েছি। করানোর পরেও আমি নিয়ে গেছি তোমার এতে ডায়মন্ড হসপিটালে। তো ওটা আমি বলেছিলাম মেয়েকে বা জামাইকে বলে দিয়েছিলাম, তুমি ওখান থেকে একটা কাট করে রাখো, কেন ইমার্জেন্সি বলা যায় না, ইমার্জেন্সির কথা বলা যায় না, ঠিক আছে? তো আমি বলে দিয়েছিলাম যে এটা কাট করতে, তো কাট করেনি। তো আমি এখান থেকে মানে বেহালা থেকে কাট করতে গেছি, ভাবতে পারছো? আমি এখান থেকে নিয়ে গেছি ওকে ডায়মন্ডে কাট করাতে। সারা দিনের ব্যাপার। সেদিনকে এসছি মনে হয় ওই 7:30 8টা এরকমই হবে বাড়িতে। আমি সব শিওর করে বলতে পারছি না, কেন সঠিক হয়তো নাও হতে পারে টাইমটা, যার জন্য আমি একদম শিওর বলতে পারছি না। তো ওইরকম এলাম। তো ওখান থেকেও আমার জামাই যায়নি, তবে ফটো তোলার দিনকে নিয়ে গেছিলো, তখন নিয়েছিল ফটো তোলার দিনকে নিয়ে গেছিলো। বিদ্যাসাগরে হলো কি, সঙ্গে যেদিনকে সিজার হলো সেদিনকেই ওকে ফটো তুলেছে, ফটো তুলে দেখছে দ্রুত এসেছে। বললাম আমাদের পাড়ায় মোটামুটি সবই আছে, জামা কাপড় থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, এখন আসছে জুতো, সবই আসে, মানে কিছু বাদ নেই। হ্যাঁ, তো এইরকম হাতটাও প্রচণ্ড ব্যথা করছে, দেখতে পাচ্ছি হাতটাও ব্যথা হচ্ছে। তারপরে সামনে লক্সটা দেখো না বেরিয়ে গেছে,
লক্সটা মানে পুজো চলে এসছে, বড় হয়ে গেছে, লক্সটাকে এবার সাইজ করব, পুজোর সময় করব, এখন করবো না, মানে একটা বড় হয়ে গেছে লক্সটা, একটু সাইজ করবো লক্সটাকে। তো এই কোন দিক দিয়ে রাখবো সেটাই বুঝে যাচ্ছে না, টাকা এদিকে কামড়ি কিরব লাগিয়ে রেখেছে। এখন আমি তেলটা নিয়ে হাতে দেবো, পায়ে দেবো। তো তোমাদের যেটা বলতে বলতে মানে আমি না এই তেলটার বিষয় বলতে বলতে অনেক অন্যদিকে চলে গেছি। তেলটা মানে এই পায়ের হাঁটু দুটো, পায়ের এই নিচের যে পাতা আছে গাঁটগুলো, হাতের এইগুলো, আর হাতের আমি যে হাত এই করবো, এই হাতটা তো এইভাবে প্রেশার দেবো তবে তো আমি উঠবো, হাতে প্রেশার দেওয়ার ক্ষমতা নেই, দেখেছে। হ্যাঁ, মানে যেদিনকে আমার মেয়ে গেল ওই বাড়িতে, নিয়ে গেল ওই বাড়ি যাওয়া নিয়ে অনেক অনেক ঝামেলা, অনেক কিছু ওর জীবনে যে এখনও অবধি যা মানে প্রবলেম চলছে, আর প্রথম থেকে যা প্রবলেমটা হয়েছে বা হচ্ছে, সে যে যাই বলুক আমাকে যে মেয়ের মা খারাপ, মেয়ের মা হ্যান, মেয়ের মা ত্যান বলুক, তাহলে আমি যদি খারাপ হই তাহলে আরও যে মেয়ের মা আছে সে তো আমার থেকে বেশি খারাপ হবে, আমার থেকে আরও বেশি দ্বিগুণ খারাপ হবে। কেন? আমি সব বলছি, আমার মেয়ে তো পাশে নেই, আমার মেয়ে আমার থেকে অনেকটা দূরে। তো আমার মেয়েকে তো আমি চাইবই, আমার মেয়ের যদি থাকতো যে আমার দেওয়ালে দেওয়াল ঠেকে আছে, তাহলে আমাকে যদি কেউ বলতো খারাপ তাহলে আমার গায়ে লাগতো। হ্যাঁ, আর আমার তো দেওয়ালে দেওয়াল ঠেকে নেই, আমাকে যদি কেউ খারাপ বলে এখন আমার খারাপ লাগবে না। কেন? ওই জায়গাটা আমি বুঝে গেছি, ওরা আমাকে কেন মানে এইভাবে হার্ট করলো, যাতে আমি না যাই। তো সত্যি কথা যেটা, ওদের বাড়িতে যাওয়ার মতন আমার কোনো ইচ্ছাও নেই, ভালোও লাগে না ওদের যেরকম ব্যবহার, আমার ভালো লাগেও না ওদের বাড়িতে যেতে। হ্যাঁ, মানে মানে এমন একটা ভাব, আমি খেতে পাই না ওদের বাড়ি গিয়ে খাবার জন্য আছি পড়ে, এরকম একটা ভাব। যাবো, যাবো না কেন, যাবো, আগের মতন আর সেরকমভাবে আর হতো হবে না। যাবো না কেন, যাবো, নিশ্চয়ই যাবো। এমনি বলে মেয়েকে দেওয়া মানে মেয়েকে শ্বশুর বাড়ি দেওয়া না জমির বাড়ি দেওয়া, তো সেরকম। হ্যাঁ, তো মেয়েকে যখন দিয়েছি তারা কাঁটার বেড়া দিয়ে রাখলেও আমাকে যেতে হবে সেখানে, সেখানে যেতে হবে, যেহেতু মেয়ে দিয়েছি বলে কথা, যেতে তো হবেই। ওরা হাজার লাথি মারলেও কি, আর জুতো মারলেও কি, আর ঝেঁটা মারলেও কি, গালাগালি দিলেও কি, আর হাজার বাজে ইঙ্গিত করলেও কি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন? আমি ওদের লেভেলটা বুঝে গেছি যে ওরা কেন এইভাবে অশান্তিটা করে বা করেছে বা করছে, আমি জায়গাটা ওদের বুঝে গেছি, ঠিক আছে? তো সেই জায়গাটা আমি যখন বুঝে গেছি তাহলে আমি আর কোনো পরোয়াই করি না। তো যাই হোক, আমি এই তেলটা দিয়ে, তেলটা আমাকে মাখতে বলেছিল 3টে, সে জায়গায় আমি একটা মেখেই অনেকটা উপকার পেয়েছিলাম। উপকার পেয়েছিলাম মানে কীরকম দেখো, আমার ছোটো মেয়ে আমাকে অনেকবার করে মানে তেলটা দিয়ে মালিশ করেছে, অনেকবার করে ইয়ে করেছিল। তো যেদিনকে আমার মেয়ে চলে যায়, আমাদের বাড়ি থেকে বেহালা বাজার অনেকটা দূর, হ্যাঁ অনেকটা দূর, তো অনেকটা দূর মানে 10 মিনিটের রাস্তা হবে, 10 মিনিট যদি আসতে হাঁটি তাহলে 10 মিনিট তো লাগবে, আর আমার হাঁটা চৌরাস্তায় চলে গেছি 25 মিনিটে, মানে বুঝতে পারছো কতটা দূরত্ব থেকে আমি চলে যাই 25 মিনিট 20 মিনিট এরকম আমার হাঁটাটা স্পিড, আমার এই হাঁটার স্পিডটা অনেকটা। তো যাই হোক, এখন এই পায়ের জন্য আমি খুব একটা স্পিডে হাঁটি না, কিন্তু আমি স্পিডেই হাঁটি। তো আমি মেয়ের জন্য বাক্স আনতে গেলাম, যাকে অনেকে বলে ট্যাঙ্কি। তো আলমারি দিতে পারিনি, আর দিও নি, আর ওদের যা মানে ব্যবহার, ইচ্ছা ছিল আলমারি দেওয়ার, তো এখন দিতে পারবো কি না পারবো না সেটা আমি বলতে পারছি না। তো দিলে পারে যদি আমি কিছু দিও সেটা তোমরা অবশ্যই জানতে পারো, এখন তোমাদের অবশ্যই জানিয়েই দেবো কিছু না কিছু, যাই দিই, যেগুলো গোপনে হয়েছে গোপনে হয়েছে, গোপনের জিনিস আর থাকবে না। এবার যেটুকুনি যাই দেবো তোমাদেরকে জানিয়েই দেবো,
তোমাদের দেখিয়েই দেবো। তো এরকম একটা ব্যাপার। যাই হোক, তোমাদের এখন একটা কথাই বলার আছে। এই বইয়েটা দেখো না, ইঁদুরে কেটে দিয়েছে, যার জন্য প্যাকেটটা তোমাদের ভালো করে দেখাচ্ছি না। এই দেখো, ইঁদুরে কেটে দিয়েছে, ঠিক আছে? এই যে প্যাকেটটা ইঁদুরে কেটে দিয়েছে, দেখো। তো এই তেলটা যাদের ব্যথা ট্যাথা আছে না, সেই তেলটা যদি লাগাও না, অনেকটাই ব্যথা, মানে অনেকটা, মানে কি তোমার 4 ভাগের 3 ভাগ তো নির্মূল হবেই হবে, একদম পুরো আমি 100% শিওরভাবেই বলছি। তো এইরকমই আর কি। তো তেলটা দামটা কত নিয়েছিল সেটাই দেখছি আমি। তেলটার দামটা নিয়েছিল কত সেটাই আমি দেখছি। $255 এর আগের বারটা। এবার এটা আগের বাক্সটা মনে হয় 250 টাকা নিয়েছিল। এটা তেলটা 250 টাকা নিয়েছিল, 250 টাকা। এই যে তোমরা দেখতে পাবে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না তেলটার দামটা। তোমাদের একটুখানি করে জুম করে দেখিয়ে দিই একটুখানি। এই দেখো তেলের দামটা, তোমরা দেখতে পাচ্ছ কি? এই যে 250 টাকা। এই দেখো 250 টাকা। এটা তো আগের বারের তেল, আর এবারেরটা নিয়েছে 255 টাকা। তো তোমাদের আমি জুম করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো এবারে যেটা নিয়েছি 255 টাকা। তো এই তেলটা আমি, এটা হচ্ছে আগের বোতল, তো আগের বোতলে আমি একটু এই যে ঢেলে রেখে দিয়েছি। আর এবারে যে বোতলটা, সেটা আমি একটু ওই বাড়িতে রেখে দিয়ে এসেছি। তেলটা সব সময় তো নিয়ে যাওয়া সম্ভব না, তার জন্য একটু রেখে দিয়ে এসেছি ওই বাড়িতে। তো ও বাড়ি গেলে নিশ্চয়ই তোমাদের যদি মানে খেয়াল থাকে তোমাদের দেখাবো। দেখো না, সারা মুখটা আমার যেন সিঁদুর লেগে আছে। জামাটা খুলে সারা মুখটাই যেন আমার সিঁদুরের সিঁদুর, এরকম একটা ব্যাপার। বসিয়ে দিয়েছি, মানে কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, আর লঙ্কাও দিয়ে দিলাম সঙ্গে। আর আমি একটু ভাজাভুজি করলে না, তার মধ্যে একটু কালো জিরে দিই। কালো জিরাটা দিই না। আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর ভাত আছে বললাম। তো আমি কিছু ভাজাভুজি করলে পরে তার মধ্যে আমি একটু, বিশেষ করে আলু ভাজা হোক, শাক ভাজা হোক, তার মধ্যে আমি একটু কালো জিরেটা দিই। কালো জিরেটা দিলে না ভালো লাগে খেতে। শাক ভাজাতেও দিই কালো জিরে। আগে না, কিন্তু এখন খাওয়া যেন মানে মনের মধ্যে যেটা আসে সেটাই করি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিই। তো কাঁচা লঙ্কা তো আমাদের শুকিয়ে ইতি হয়ে গেছে, সেই ইতিটাকেই দিলাম। কী করবো, ইতিটাকেই দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। কড়াটা এক হাতে করছে আর এক হাতে ফোনটা ধরে আছে বলে দেখছো তো কড়াটা কী বলছে। কড়াইটা বলছে এদিক থেকে ওদিকে যাবো, এইরকম। আর এই কাঁচা লঙ্কা শুকনো তো, যেহেতু লাল লাল কাঁচা লঙ্কাগুলো শুকনো করা, তার জন্য এরকম। কাঁচা লঙ্কা, এখন কাঁচা লঙ্কাটা সেইভাবে ঘরেতে মানে ইতি, গ্যাসটা কমিয়ে দিই। দিয়ে বেগুন আছে, ভাবছি কটা বেগুন ভাজা করে নিই। মেঘলা মেঘলা করে এসেছিলো, আর আলু ভাজাটা মোটামুটি হয়ে এসছে। আর বেগুন আর পটল ভাজা কেটে নিয়েছি, বেগুন পটল ভাজা করব। আলু ভাজাটা মোটামুটি হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর অন্ধকার করে এসেছিলো আকাশ, দেখুন পুরো অন্ধকার করে এসেছিলো মানে। আর এখন কি সুন্দর আলু ফুটেছে, দেখতে পাচ্ছ? তো এই আলুটা আর একটু ভাজা ভাজা হবে। আকাশ একবার করে হুড়ুম হুড়ুম করছে, বৃষ্টি হবে তাই কি জানি, যা গরম পড়েছে। তেলটা বেশি হয়ে গেছে আসলে আলু ভাজাতে, অনেকটা তেল দিয়ে ফেলেছি। আর এই যে ফোনের লাইটটা জ্বেলে করছি, বাইরের লাইটটা জ্বালিনি,
আমি বেশ কিছুদিন হলো বাইরের লাইটটা জ্বালছি না, কেননা যদি বাই চান্স ওই বাইরের লাইটের জন্য সবটাই ইয়ে হয়ে যায়, যার জন্য বাইরের লাইটটা জ্বালছি না। আর আলুর ভাজাটা এরকম করে দিয়ে দিয়েছি। জানি না কর্তামশাই ভাত তো বসাইনি, একটুখানি এক মুঠো ভাতে বসিয়ে দিলে বেশিক্ষণ লাগবেও না। যদি বলে খাবো না, আসতে মাত্রই জিজ্ঞেস করবো, আর যদি বলে খাবো না আর সঙ্গে সঙ্গেই বসিয়ে দেবো। মানে দেখা যাবে, তোমাদের দেখাবো, হ্যাঁ, যে ওর রিঅ্যাকশনটা কীরকম হয়, খাবো কি খাবো না, কীরকম একটা বলে তোমাদের দেখাবো মুখের রিঅ্যাকশনটা। তাহলে পটল ভাজা, আর তাও দেখো পটলগুলো আমি এবার বেশি কড়া করি না, আর ওই পটলগুলো দেখো কেমন হয়ে গেছে। পটল ভাজা কেন, যে কোনো ভাজাভুজি বেশি কড়া ভালো লাগে না খেতে। তো এই পটলগুলো দেখছো পড়ে গেছিলাম ছাদে যাওয়াতে, জামা কাপড় তুলতে গেছিলাম, আকাশ পুরো অন্ধকার করে এসেছিলো। সেই কারণে ছেলে বাইরে দেখো দাঁড়িয়ে, এই যে বাইরে হাওয়া দিচ্ছে, ছেলে বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে হাওয়া দিচ্ছে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এত অন্ধকার করে এসেছিল, এতটা অন্ধকার করে এসেছিল মানে খুব বৃষ্টি হবে ওরকম। কালকে বিকেলবেলাও তাই হয়েছে, এখন হ্যাঁ বিকেলবেলাও তাই হয়েছে, এতটা অন্ধকার করে এসছে যেন মানে কত বৃষ্টি হবে, কিন্তু কিছুই না। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেল, বেগুন কটা ভাজবো, হয়ে যাবে। আর দেখো ফেটে কিরকম হয়ে গেল, দেখছো? কেমন হয়েছে তাহলে? এবারে বেগুন কটা ভাজবো, ভাজলে ব্যাস হয়ে যাবে। এত কড়া হয়ে গেছে কতগুলো। বড় করেই দিয়েছি বেগুনগুলো, ছোটো ছোটো করে কাটলে না কেমন যেন। এবার ধীরে ধীরে হোক, দু তিন পিস আছে, দু তিন পিস হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। ভাজাটা বসিয়ে দিয়েছি, একবার দেখি কীরকম। বেশি কড়া বেগুন ভাজাও আমার ভালো লাগে না, আমার মানে কোনো জিনিসটা বেশি কড়া যেটা ভালো লাগে না। তাই না হয় না, একটা দুটো হয়েছে, সবটা হয় না। আর বড় বড় করে কেটেছি, একটু চিড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে। ছাই বড় কত মশাই আছে, কত মশাইকে পান্তা খাওয়াবো, দেখি না কীরকম রিয়াকশানটা। আজকে আমাদের আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর পান্তা। আর ওই দেখো আমার মা এসছে, দেখছো অনেক দিন পর এসছে, ভুলে গেছে এদিকের পথটা, আসলে ওই জন্য ভুলে গেছে, এসছে। সারা মুখটাই যেন
জামাটা চেঞ্জ করলাম, জামাটা চেঞ্জ করতে সিঁদুরগুলো, আর সিঁদুরের টিপ পরে পরে একটা এমনই একটা অভ্যাস হয়ে গেছে না, আগে প্রথমে না এমনি টিপ পরতাম, তো এখন একটা সিঁদুরের টিপ পরে পরে একটা এমনই অভ্যাস হয়ে গেছে, মেয়েটাকে আমি কিছু বলিনি আর বলবো না, ইচ্ছাও হচ্ছে না বলতে ছোটো মেয়েটাকে, কেমন যেন তো দেখছি মুখটা কেমন ঘোলা ঘোলা লাগছিল, লাগছে মনে হচ্ছে, মানে বুঝতে পারছি না ঠিক। তো যাই হোক, মানে কীরকম ফাঁকিবাজ, এই দিদি খেয়েছে, দেখ তো বাইরে থালা আছে, হ্যাঁ বলছে তো খেয়েছে, কিন্তু জানি না, মানে থালা আছে হাঁড়ি আছে, মানে না খেয়ে খেয়ে চেহারাটা এমনই করেছে সে, মানে এমনই করেছে। রোগা ভালো এখনকার যুগে মোটা মানেই রোগের সৃষ্টি, রোগা ভালো, তো ভেতর দিয়ে তো মানুষটা শক্ত থাকবে, ডাইটিং করছে পুরো, সে কেমন বিচ্ছিরি হয়ে যাচ্ছে ধারণা করা যাবে না। আমি মা, ও মেয়ে, এখন বলে মেয়েরা মা হয়ে যায়, সে তো ছোট্ট বাচ্চা হয়ে যাচ্ছে, ছোট্ট বাচ্চা হয়ে যাচ্ছে। আর আমার ঠোঁটটা সারাক্ষণ টান ধারে কেন বলতো, এমনি করা অভ্যাস আমার, তার জন্য আমার ঠোঁটটা টান ধরে, তার জন্যই বোরলিংটা হলো আমার সম্পত্তি, সারাক্ষণ আমার বোরলিংটা। তো ছেলেকে দেখি একটু, ওই যে মুড়ি বার করেছি, মুড়ির প্যাকেটটা, এই যে মুড়ির প্যাকেটটা দেখতে পাচ্ছ তো, দেখো মুড়ির প্যাকেট, মুড়ি দেবো দুধ দিয়ে ছেলেকে, আর আমিও একটু খেয়ে নেবো মুড়ি, দেখছি। আর ভাত বললাম না সেইভাবে করবো না, একটুখানি কর্তা মশাইয়ের জন্য খালি করবো, ভাত আছে, আমরা পান্তা খাবো আজকে। বাবু পান্তা খাবো তো, গরম যা পড়েছে অতিরিক্ত, পান্তা খাবো, কিন্তু কর্তা মশাই খেতে চায় না গো, আর ওই জন্য আমি দেখছি একটুখানি কিছু ভাজাভুজি করে নেবো। আর ভাজাভুজি করবো কি, ডিম করলে ডিম খাবেন না, ডাল করলে ডাল খাবেন না, মানে ওর এক পিস মাছ হলে খুব খুশি আমার কর্তামশাই। আর আমার ছেলে মেয়েকে তো ধরিই না, আর করবো দেখি, দুধটা একটু গরম বসাবো না, একটু দেখি। তো দেখো আমরা এখন মুড়ি খাচ্ছি, মুড়ি কালকের শাক চচ্চড়ি দিয়ে আমি মুড়ি খাচ্ছি, আর ছেলেকে দুধ মুড়ি দিয়েছি, ছেলে দুধ মুড়ি খাচ্ছে। এই দেখো ছেলেকে দুধ মুড়ি দিয়েছি, ছেলে দুধ মুড়ি খাচ্ছে, আর আমি এই যে দেখতে পাচ্ছ মুড়ি খাচ্ছি, মুড়ি তরকারি দিয়ে নিয়েছি, চচ্চড়ি দিয়ে। মা আসা মানেই লাভ, দেখতে পাচ্ছ, মা আসা মানেই লাভ। দেখো পয়সা দিল, দেখাচ্ছি তোমার, দেখো যখনই আসে খালি হাতে না, মা আসা মানেই লাভ, তাই কি না, কিছু না কিছু বললাম না, মানে মেয়েদের কোনো নেওয়ারও শেষ নেই, চাওয়ারও শেষ নেই, কোনো কিছুতেই শেষ নেই, তো দিতেই আছে, নিতেই আছি। বাপের বাড়ি থেকে কখনো মেয়েদের নেওয়া শেষ হয় না। আবার নাতিকেও দিয়েছে, দেখা এই দেখো দেখতে পাচ্ছ, দেখো ছেলের হাতে, ছেলেকে দিয়েছে, আমাকে দিয়েছে, হ্যাঁ সবাইকেই দিয়েছে। দুটো বাইয়াতেই ঢালতে হবে, এইখানটা পেটটা টিপে ধরো না বোতলের, তাহলে তো ঠিক হয়। তা দেখছো আজকে সব পান্তা, যে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো তো মনে হচ্ছে আমাদের নষ্ট হয়ে গেছে, তাই না গো, কাঁচা লঙ্কা, তো তার জন্য শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, দেখি এর মধ্যে শুকনো লঙ্কা আছে, আর তাহলে শুকনো লঙ্কা মানে যে কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে সেই লঙ্কা, কাঁচা লঙ্কাকে শুকনো করেছিলাম, করে সেই লঙ্কা আলু ভাজাতে দেওয়া হচ্ছে, তো ওই লঙ্কাই দিলাম খেতে,
এদিকে ছেলে আর কর্তামশাই বসেছে, আর এদিকে মা। ঠাকুরকে এই যে খেতে দিয়ে দিচ্ছি। এই যে জল দিচ্ছি। আজকে ঠাকুরকে বাতাসাই দেবো। এখনো অনেক লকুনদানা আছে, এখনো অনেকগুলো লকুনদানা আছে জানো বন্ধুরা। মানে এতটাই শর্ট জায়গা না, খুবই অসুবিধা। এতটাই শর্ট জায়গা, কিন্তু কি করা যাবে, এই শর্ট জায়গার মধ্যেই দিচ্ছি। দাঁড়াতেও অসুবিধা। আজকের এই তুলসী পাতাটা না আমি জলেতেই দেবো, কারণ আমার মনটা না ওই এর মধ্যে দিই তো, মনটা ঠিক ছাই দিচ্ছে না, মানে থালার উপরটা। আজকের আমি জলের উপরটাই দিলাম, যার জন্য তুলসী পাতাটা। তোমাকে বললাম যে তুমি একটুকু ইয়ে করে দিও গো, ওই এই পাশে আরেকটা হোল্ডার লাগিয়ে দিতে বললাম, কেননা পাশটা না আমাদের আচার্যদেবের কাছে না অন্ধকার মতন। আজকে ঠাকুরকে বাতাসাই দেবো, বুঝতে পারছো? এখন চাপা দেবো না, যেটা পুরো দিয়ে দিই তারপরে চাপা, এখন দেবো না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো লক্ষ্মীর দানা দিতেই হয়, অন্য কোনোবারটা দেওয়া হয় না দেওয়া হয়, বৃহস্পতিবারটা দিয়েই। ধূপটা জ্বালাবো। আমি তো মানে লোক ঘটেতে কোনোদিন তুলসী পাতা দিইনি, লক্ষ্মীর ঘটে। জানি না দিতে হয় কি, মানে দেয় কি আমি ঠিক জানি না, তার জন্য না আমি তুলসী পাতাটা ঠিক দিই। তো তোমরা বন্ধুরা কে কে মানে ঘটে তুলসী পাতা দাও একটু কমেন্টে জানিও তো, আমি তো ঠিক জানি না ঘটে তুলসী পাতা দেয় বলে। ধূপটা জ্বালাবো, পাখাটা চলছে দেখেছো, খুব রিপসে। এই চুলের জন্য না, কুচো কুচো চুলের জন্য না, আমি স্নান করলেও না
পরে আমি গামছাটা খুলি না মাথায়। আজকের ইচ্ছা ছিল একটু সমবায়িকায় যাব, ধূপ মানে ধূপটা দিচ্ছি আর একটু প্রদীপ জ্বালাবার খুব ইচ্ছা হয়, কিন্তু জ্বালাতে পারি না, সত্যি সত্যি জ্বালাটা না পারি না প্রদীপটা। মানে দেখছো তো ধূপধানিটা যার জন্য এইরকম কিনলাম, মানে খুব রিক্সে। সব ধূপ কটা জ্বললো না, দুটো জ্বলেছে মাত্র। এই ধূপধানিটা কিনেছি, সত্যি খুবই মানে ভালো হয়েছে, কি বিপদের ভয়টা নেই। আমাদের মতন ঘরে ছোট ছোট ঘরেতে না এই ধূপধানিটা খুবই ভালো। আজকে বৃহস্পতিবার যা, তো আমি তো ঘন্টা বাজাবো না, কেন মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়, আওয়াজ পছন্দ করে না, যার জন্য আমি এই শুধু ধূপটা দেখিয়ে দেবো মাকে। বাজাতে পারি না, মানে চলার মতন এইরকম। ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানাই, বড়মার চরণে কোটি কোটি প্রণাম জানাই, পদ্মার চরণে কোটি কোটি প্রণাম জানাই, আর আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম জানাই, জয় ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানাই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। তোমাদের সবাইকে খুব আনন্দিত জয় দিন। তোমাদের
গরম হয়ে গেছে। এটা তোমার দুধধানিটা ছ্যাঁকা লেগেছে আমার, মানে গরম হয়ে গেছে। আমিও বুঝতে পারিনি, মানে প্রসাদটা চাপা দিচ্ছি, প্রসাদগুলো চাপা দিতে দিতে বুঝতে পারিনি যে এইভাবে ঠেকে যাবে। তো তোমরা দেখলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এইগুলো গুছিয়ে রাখতে হবে। তোমরা দেখতেই পেলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা একটু দেখে নাও, দেখো দেখতে পাচ্ছ দূরত্ব, অনেকটা দূরত্ব আছে না। দেখতেই পেয়েছো আমাদের ঠাকুরকে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকের কি করেছি, তুলসী পাতাটা মানে থালার উপরে দিইনি, জলে দিয়েছি। বলে তুলসী পাতা যদি জলে পড়ে জল নাকি গঙ্গার জল হয়ে যায়, যার জন্য তুলসী পাতাটা জলেতেই দিয়েছি। আর আমি আগাগোড়া জলেতেই দিতাম। তো এখন করে আমাকে যে মানে সে বলেছিল যে তুই ইয়েতে দিবি না, জলের মধ্যে দিবি না। তো আমার মনটা যেন কেমন হচ্ছে, যার জন্য আমি সত্যি কথা যেটা আমি জলেতেই দিয়েছি। আর ধোঁয়াটা কি সুন্দর উঠছে দেখো, ঠিক আছে, কি সুন্দর ধোঁয়াটা উঠছে। সত্যি কথা, ঠাকুরকে না সুন্দর করে রাখলে সত্যি মনটাও ভালো লাগে না। আর ঠাকুরকে যেই থেকে এইসবগুলো করে দিয়েছি, এবারে সামনের সপ্তাহে এইগুলো তুলে আর ধুয়ে দেবো। আজকের আর জামা টামাগুলো ছাড়ালাম না, এমনি মুছিয়ে দিলাম। সামনের সপ্তাহে জামা টামা ধুয়ে দেবো, এসব আসন টাসনগুলো সব ধুয়ে দেবো। আর ভেতরে যে গদি মানে কভার লাগানো আছে, কভারটা খুলেও ধুয়ে দেবো। দুটো করে কভার করেছি, হ্যাঁ, দুটো এতে দুটো করে 4টে কভার বানিয়েছি। তো বালিশের কভারও বানিয়েছি, সব কিছুরই কভার বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো মনটা একটা কী হয়েছে জানো তো, এই বালিশের কভারগুলো না, এই যে সামনে যে মানে ডিজাইনটা করা থাকে না সামনে গোল বালিশে, সেইটা নেই। ওই জন্য না আমার মনটা একটু খারাপ হচ্ছিল। তো এই আদার্স আর কিছু না। আর পাখাটা চলছে কত রিক্সে জানো তোমরা, একদম আমার মাথার সামনে দেখো পাখাটা চলছে, দেখো কতটা সামনে, দেখতে পাচ্ছ। মানে একটুখানি যদি এদিক ওদিক হওয়া যায় না, মাথাটা পুরো উপর দিয়ে খুবলিটা উড়ে পুরো আউট। তো ঠাকুরের আশীর্বাদে আপাতত মানে কি বলবো, আমার কোনো দিনই এরকম হয়নি বিপদ আসি, আর আশা করি হবেও না। কেন, ঠাকুরের কাছে যেহেতু আছি, আর ঠাকুরের পুজো দেওয়ার জন্যই আমি এইভাবে দাঁড়িয়ে আছি। তো কোনো দিনই এইভাবে হবে না, সেটা আমি মানি। হ্যাঁ, তো মনটা আমার মানে তুলসী পাতাটার জন্য একটুখানি হয়েছিল, আবার আমি সেম জিনিসটা করে দিয়েছি। তো তোমরা জানিও যে আমি ঠিক করেছি না ভুল করেছি, তোমরা কমেন্টে জানিও। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে, মানে কি বলবো, মানে আমাকে মানে কি আমি তো তোমাদের বন্ধু, তোমরাও আমার বন্ধু হয়ে গেছো। তো আমাকে তোমাদের যদি ভালো লাগে, তোমরা আমাকে একটা করে লাইক করতেই পারো। হ্যাঁ, আর কি বলবো, কমেন্ট তো কেউ করো না, খুবই কম। তোমরা একটা করে কমেন্ট আমাকে করতেই পারো, যেটা তোমাদের মনে চাইবে, তোমাদের মনে যেটা চাইবে তোমরা সেটাই করবে, তাতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ,
ভালোবেসে একটা লাইক অন্তত দিতেই পারো বলো আমাকে। বন্ধুকে তো একটা লাইক দেওয়াই যায়, তাই কি না? তাহলে বন্ধুত্বের মানে কি? তো তোমাদের কাছে এইটুকু আশা আমি তো করতেই পারি বলো। হ্যাঁ, ভালোবাসাতেই তো জোরটা হয়। তা আমাকে যখন তোমরা ভালোবাসো, তোমাদেরকে যখন আমি ভালোবাসি, তা ভালোবাসাতেই তো জোরটা হয়। তাহলে এইটুকু তো তোমাদের ওপর আবদার আমি করতেই পারি, তাই কি না? তা তোমরা আমাকে একটা অন্তত লাইক দিতে পারো, মানে সান্ত্বনা পুরস্কার যাকে বলে। তো আমাকে একটা করে লাইক দিতেই পারো। দেখো এত করে বলছি, লজ্জা নেই, কিচ্ছু নেই। দেখো আমি সত্যিই আমার লজ্জা নেই, সত্যি এই ঠাকুরের সামনে দাঁড়িয়েই বলছি। দেখো তোমরা বিশ্বাস করো, সত্যিই আমার লজ্জা নেই গো। তোমরা আমাকে একটা করে লাইক করো গো, সত্যি বলছি। হ্যাঁ, তো তোমরা ছেলে হোক আর মেয়েই হোক, যেই হোক, মানে দিদি বা দাদা, যেই বন্ধুই বলো না কেন, তোমরা আমাকে একটা করে লাইক করো গো। আর কমেন্টে জানিও যে আমি কেমন, বা আমাকে তোমাদের কেমন লাগে। খুব ভালো লাগবে আমার, যে না আমার বন্ধুরা আমাকে কমেন্ট করছে। যেটা তোমাদের মনে চাইবে সেটা নিয়ে কোনো হয় নেই, তোমাদের মনে যেটা চাইবে সেটাই। তো সবাইকে শুভরাত্রি, আর সঙ্গে খুব আনন্দিত জয়গুরু। তো আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, কর্তামশাই আর ছেলে শুয়ে পড়েছে। এই দেখো তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই যে কর্তামশাই আর ছেলে শুয়ে পড়েছে, তা আমিও শুয়ে পড়বো। তো পরের দিন আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন সবাইকে টাটা।